এই লুচ্চা ছেলে ছাড় বলতেছি, আমাকে ছাড়। তোর এই লুচ্চামো স্বভাব আর গেল না। তো থাকবে না? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র খালাতা বোন। ছোটবেলায় আমাকে যে আদর করেছো, এখন একটু আদর করে দাও না প্রিয়াঙ্কা আপু। দেখ আশিক, আমি কিন্তু তোর বড়। এখন এখান থেকে যাবি নাকি আমি খালামণিকে ডাক দিব? যাচ্ছি যাচ্ছি, আর ডাক দিতে হবে না। তবে তোমার ওই বুকের মাঝখানে যে একটা তিল আছে, ওইটা কিন্তু জোশ ছিল। মন চাচ্ছে এখনই একটা কামড় বসিয়ে দেই তোমার ওই তিলে। তবে রে, এক্ষুনি দেখাচ্ছি মজা, দাঁড়া এখানে। এই বলে প্রিয়াঙ্কা দৌড়ানি দিতে লাগলো আশিককে। এদিকে আশিক তো দিল এক ভোঁদড়, তাকে আর পাইকে। বাতাসের গতিতে আশিক কোথায় যে হারিয়ে গেল, প্রিয়াঙ্কা আর খুঁজেই পেল না আশিককে। এদিকে আশিক দৌড়াতে দৌড়াতে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ওর আম্মু এসে দরজা খুলে দিল। আশিককে এইভাবে হাঁপাতে দেখে বলতে লাগলো, কি রে আশিক, রাস্তায় কি তোকে কুকুরের ধরেছিল যে এইভাবে দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছিস? আম্মু, কুকুর না তো এটা। কুকুর হলে তো এতক্ষণে আমি হাসপাতালে থাকতাম। তোমার বোনের মেয়েকে বলেছিলাম যে আমার সাথে একটু ঘুরতে যাইতে। ঘুরতে তো গেল না, উল্টো আমাকে দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে দিয়ে গেছে। একদম ভালো করেছে প্রিয়াঙ্কা। আর তুই ওর সাথে ঘুরতে যাবি কেন একা একা? ঘুরতে যাইতে পারিস না? প্রিয়াঙ্কা তোর থেকে 5 বছরের বড়। আর সামনে ওর ইন্টারের পরীক্ষা, তুই তাকে জ্বালাতন করতেছিস কেন? আম্মু, প্রিয়াঙ্কা আপুকে আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় আমাকে কত আদর করেছে, আমার এই লাল টুসটুস গালে কত চুমু দিয়েছে। এখন আর একটা চুমু দেয় না। যদি চুমুর কথা বলি তাহলে আমাকে লাঠি তাড়া করে। তবে রে বুইরা খাটাইস, দাঁড়া তুই এইখানে। রহিম, রান্নাঘর থেকে ঝাড়ুটা নিয়ে আসো তো। আজকে এই বুইরা খাটাসকে গণপিটানি দিয়ে নেই। আশিক তার মায়ের মুখে এই কথা শুনে দিল ভোঁদড়, আর এক দৌড়ে চলে আসলো মাঠে। গাছের সাথে হেলান দিয়ে বসে হাঁপাচ্ছে আর বলতেছে, শালার একদিকে আম্মু আমাকে দৌড়ানি দেয়, অন্যদিকে খালাতো বউ, না মানে বোন, দৌড়ানি দেয়। কোথায় গিয়ে যে থাকবো? হে খোদা, আমার উঠাইয়া নাও না কেন। আমি যে আর থাকতে পারতেছি না। ওরা আমার জীবনটা তেনা তেনা বানিয়ে ফেলবে। এসব বলতেছে আর ভাবতেছে প্রিয়াঙ্কার কথা। এমন সময় পিছন থেকে কে যেন আশিকের কাঁধে হাত রাখলো। আশিক কিছুটা ভয় পেয়ে পিছনে তাকাতেই দেখতে পেল তার বন্ধু রবিন দাঁড়িয়ে আছে। আশিককে দেখে বলতে লাগলো, কি রে আশিক, এই বটগাছের নিচে বসে হাঁপাচ্ছিস কেন? তোরে কি কুকুরে তাড়া করছিল নাকি? আর বলিস না রবিন, আমাকে একটু দোকান থেকে পানি এনে খাওয়া। আমার প্রাণটা যায় যায় অবস্থা হয়েছে এখন। আচ্ছা তুই বস এইখানে, আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি। এই বলে রবিন চলে গেল দোকানে। ছোট্ট একটা ঠান্ডার পানির বোতল এনে আশিকের হাতে দিতেই আশিক পুরো পানিটা ডক করে খেয়ে নিল। এখন একটু শান্তি পেলাম মনে। এতক্ষণ মনে হচ্ছিল আমার হার্টবিটটা বের হয়ে যাবে। এখন ঠান্ডা হয়েছে। ঠান্ডা যখন হয়েছে তাহলে 30 টাকা আমাকে দিয়ে পরে বলা শুরু কর, কি হয়েছে? এইখানে এসে হাঁপাচ্ছিলি কেন? শালা, এই নে তোর 30 টাকা। আর কোনো দিন আমার কাছ থেকে টাকা খুঁজতে আসিস, বন্ধুকে এক বোতল পানি খাওয়াবি, এটাও তোর টাকায় খাওয়াতে পারবি না। এই 30 টাকায় 6টা সিগারেট আসবে। 6টা সিগারেট আমার 3 দিন কেটে যাবে, বুঝেছিস? এখন ওঠ, মাঠের দিকে যেতে যেতে সব বলবি আমাকে। উঠতেছি। হাতটা বাড়িয়ে দে। রবিন হাতটা বাড়িয়ে দিতেই আশিক উঠে দাঁড়ালো। মাঠের দিকে দুজন হাঁটা শুরু করলো। এদিকে আশিকের সাথে যা ঘটেছে এতক্ষণ তার রবিনকে বলতে লাগলো। রবিন সব কিছু শুনে হাসবে না কাঁদবে সে বুঝতে পারছে না। মামা, আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। তুই সেই তোর খালাতো বোনের পিছনেই পড়ে আছিস এখনো। কয়েকদিন পর হয়তো তাকে বিয়েও দিয়ে দিবে, আর তুই তার পিছনে ঘোরাঘুরি করে জীবন নষ্ট করে ফেলতেছিস। কত মেয়ে তোর জন্য পাগল, তুই তাদের পাত্তা দিচ্ছিস না। প্রিয়াঙ্কা আপুর মধ্যে কি আছে আমি জানি না রে। বারবার আমাকে শুধু তার দিকেই আকর্ষণ করে। আচ্ছা বাদ দে এখন এইসব কথা, চল মাঠে নামি। ওরা যখন খেলতেছে আমরা না হয় দুইজন দুই টিমে নেমে পড়ি। চল। দুজন দুই টিমে যোগ দিল। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের আজান দিতেই
আশিক আর রবিন চলে আসলো তার আরেক বন্ধুর দোকানে। একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলো আর বলল, শামসুর, এখন তো দোকান নিয়ে বসেছিস, আমরা তো কিছুই করতে পারলাম না। আব্বু তো আমাকে আজকে দেখলেই বাড়ি থেকে তাড়া করবে। 6টার উপরে বাজে, এখনও বাসায় যাই নাই। তোর তো সমস্যা নেই, পাশেই প্রিয়াঙ্কা আপুদের বাসা। তাদের বাসায় গেলে তো তোকে জামাই আদর করে খাওয়াবে তোর খালা। এটা মন্দ বলিস নাই, খালা আমাকে অনেক আদর করে, যখন যা চাই তাই রান্না করে খাওয়াবে আমাকে। এর জন্যই বলতেছি, এখন তোর খালার বাসায় চলে যা, আজকে বাড়িতে যাওয়ার দরকার নেই। হুম, যাই রে। এখন রাতে যদি বের হই তাহলে ফোন দিব, মেসেজ দিস একটা যদি তোরা বের হস। ঠিক আছে, মেসেজ দিবনে। আশিক চলে গেল তার খালার বাড়িতে। কলিং বেল দিতে তার খালা এসে দরজা খুলে দিল। আশিককে দেখে তো সে মহা খুশি। কি রে, আজকে একবারও এ বাড়িতে আসলি না? আমার কথা কি মনে পড়ে না নাকি? তোমার কথা আবার মনে পড়বে না কেন আমার সুইট খালামণি? দুপুরের দিকে এসেছিলাম, তোমার মেয়ে আমাকে লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছে আর বলেছে এই বাড়িতে না আসতে। তাই নাকি? আজকে প্রিয়াঙ্কা আসুক, ওর একদিন কি আমার একদিন। যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য চিকেন বের করে রেখেছিলাম, ওইটা ভাজতে দিয়ে আসি। ঠিক আছে খালামণি, যাও, আমিও ফ্রেশ হয়ে আসি। এই বলে আশিক চলে আসলো প্রিয়াঙ্কার রুমে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা, এখন বাজে নাই। ফ্রেশ হয়ে এসে প্রিয়াঙ্কার বিছানায় বসতেই কলিং বেলের আওয়াজ শুনতে পেল। ঘর থেকে একটু বের হয়ে উকি দিয়ে দেখতে লাগলো কে এসেছে। ভালোভাবে তাকিয়ে দেখে প্রিয়াঙ্কা এসেছে, তাই তাড়াতাড়ি আবার প্রিয়াঙ্কার রুমে ঢুকে খাটের নিচে লুকিয়ে পড়ল। এদিকে তাসলিমা বেগম প্রিয়াঙ্কাকে বকা দিতেছে আর বলতেছে, এই তোর কি একটু বুদ্ধিশুদ্ধি হবে না? আশিক প্রতিদিন এ বাড়িতে আসে, আর তুই তাকে তাড়িয়ে দিস কেন? তো দিব না, প্রতিদিন আমাকে এসে বিরক্ত করে, আর তুমি তো আছোই, তাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। এখন তো আবার মনে হয় তার জন্য চিকেন ফ্রাই করতেছো, তাই না? তার জন্য করবো না তো কার জন্য করব? যা, ফ্রেশ হয়ে আয়, খাবার রেডি করছি টেবিলে। যাইতেছি। আর একটা কথা শুনে রাখো, আশিক যদি আর কখনো আমাকে বিরক্ত করে তাহলে দেখে নিও আমি তাকে কি যে করি। আচ্ছা, দেখা যাবে কি করিস। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, প্রাইভেট পড়া আছে তো। প্রিয়াঙ্কা চলে গেল তার রুমে। ব্যাগটা বিছানায় রেখে বোরকা হিজাব খুলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হতেই দেখতে পেল আশিক তার খাটে শুয়ে আছে। আশিককে দেখে প্রিয়াঙ্কা রেগে গিয়ে বলতে লাগলো, এই, তুই আবার আমার রুমে এসেছিস? এখন কিন্তু আমি আম্মুকে ডাক দিব, তাড়াতাড়ি আমার রুম থেকে চলে যা বলতেছি, তা না হলে কিন্তু খুব খারাপ হবে আশিক। কি খারাপ হবে? তোমাকে পছন্দ করি বলে তুমি আমাকে পাত্তা দাও না, তাই না? একদিন আমাকেই খুঁজবে, সেই দিন আর আমাকে পাবে না তুমি, এই বলে রাখলাম। তোর মতো পিচ্চি ছেলেকে তাও আবার আমি খুঁজবো? কখনোই না। আমাকে পাওয়ার জন্য কত ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখ গিয়ে। জানি জানি, তুমি তো বিশ্ব সুন্দরী, তাই না? এর জন্যই তো তোমার উপর সব ছেলেদের নজর। তা তো বটেই। আর শোন একটা কথা, আমার কাছে এমন একটা জিনিস আছে, আর যদি কখনোই আমার রুমে ঢুকিস তাহলে খালুকে দেখিয়ে দিব জিনিসটা। তোমার কাছে কি আছে এমন যে আমাকে ভয় দেখাচ্ছ যে আব্বুকে দেখিয়ে দিবে? দেখবি তুই, এই দেখ। আশিক যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল সেটা প্রিয়াঙ্কা দেখে ভিডিও করে রাখছে। আশিক তো এটা দেখে থতমত খেয়ে গেল আর বলতে লাগলো, আপু, তুমি এটা ডিলিট করে দাও, আমি আর কখনোই তোমার রুমে আসবো না, এমনকি এই বাড়িতেই আসবো না। সত্যি বলতেছিস তো নাকি? তোমাকে ছুঁয়ে বলতেছি, তুমি ডিলিট করো, আমি আর কখনোই আসবো না, এখনই চলে যাব এই বাড়ি থেকে। এই নে দিলাম ডিলিট করে, এখন তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে কিন্তু তোর খবর আছে। যাইতেছি যাইতেছি। এই বলে আশিক একটা হাসি দিয়ে চলে আসলো নিচে। নিচে এসে দেখে তার খালা টেবিলে খাবার সাজাচ্ছে। এটা দেখে আশিক পিছন থেকে তার খালাকে জড়িয়ে ধরে। আরে পাগল ছেলে, করছিস কি? চেয়ারে বস, আমি খাইয়ে দিচ্ছি তোকে। খালামণি, তোমার মেয়ে আবার আমাকে বকা দিয়েছে, বলেছে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য।
এখন কিন্তু আমি সত্যি চলে যাব। তোর যেতে হবে না, তুই এই বাড়িতেই থাক। আজকে প্রিয়াঙ্কাকে খাবার খেতে দিব না, আসুক নিচে একবার। তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। এ বলে তাসলিমা বেগম আশিককে খাবার খাইয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কা নিচে আসতেই দেখতে পেল তার মা আশিককে খাবার খাইয়ে দিতেছে। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, কিরে আশিক, তুই না বলেছিলি এই বাড়ি থেকে চলে যাবি, এখনো যাস নাই কেন? খালামণি, প্রিয়াঙ্কা আপু আমাকে দেখো কি বলতেছে। প্রিয়াঙ্কা, আজকে তোর খাবার বন্ধ। যা রুমে যা, তোকে খাবার দেওয়া হবে না। খাবো না তোমাদের খাবার, থাকো তোমরা, আমি গেলাম রুমে। এদিকে আশিক চুপি চুপি রান্নাঘরে এসে প্রিয়াঙ্কার জন্য একটা প্লেটে খাবার নিয়ে চলে আসলো প্রিয়াঙ্কার রুমের সামনে। আস্তে আস্তে দরজাটা খুলে ভিতরে ঢুকে লাইটটা জ্বালিয়ে খাটের কাছে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, প্রিয়াঙ্কা আপু, এই নাও খাবারটা খেয়ে নাও। রাত অনেক বড়, তোমার ক্ষুধা লাগছে হয়তো, দুপুরেও কিছু খাও নাই। তোকে বলেছি নাকি আমার জন্য খাবার আনতে? খাবার নিয়ে চলে যা এখান থেকে। সরি, আমি আর কখনোই এই বাড়িতে আসবো না। এই চলে যাইতেছি, খাবারগুলো খেয়ে মেইন গেটটা লাগিয়ে দিও। সত্যি সত্যি চলে যাবি নাকি? হুম, সত্যি সত্যি চলে যাব। খাবারগুলো খেয়ে নিও, গেলাম আমি। এই বলে আশিক চলে আসলো নিচে। মেন গেট খুলে আস্তে আস্তে বাহিরে চলে আসলো। একবার প্রিয়াঙ্কার রুমের বারান্দার দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরলো। এদিকে প্রিয়াঙ্কা তো মহা খুশি, আশিক আর আসবে না বলে খাবারগুলো খেয়ে চলে আসলো নিচে। মেন গেটটা লাগিয়ে দিয়ে আবার চলে আসলো তার রুমে। এদিকে আশিক হাঁটতে হাঁটতে চলে আসে তার বাসায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12:30 বাজে। এটা দেখে আশিক তার কলিং বেল দিল না, নারকেল গাছ পেয়ে উঠে গেল ছাদে। আশিক ভালো করে জানে যে ছাদের গেট সবসময় খোলা থাকে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল আশিক। সকাল 10টা। আশিকের দরজা বারবার ধাক্কা দিতেছে তার খালামণি, আর বলতেছে, আশিক বাবা, দরজা খোলো। আশিক ঘুমো ঘুমো চোখ নিয়ে উঠে দরজা খুলেই বলতে লাগলো, কি হয়েছে খালা, এত সকাল সকাল তুমি, তাও আবার এই বাড়িতে? তুই কালকে চলে আসবি, আমাকে একবারও বলে আসবি না? সকালে ঘুম থেকে উঠে তোকে সারা বাড়ি খুঁজে ফেলেছি, পাই নাই। পরে প্রিয়াঙ্কা বলল তুই বাড়ি থেকে চলে এসেছিস। তুমি রুমে চলে যাওয়ার পরপরই আমি প্রিয়াঙ্কা আপুকে বলে বাড়িতে চলে এসেছি। আমি আর তোমাদের বাড়িতে যাব না খালামণি। কেন যাবি না? প্রিয়াঙ্কা কি আবার তোকে কিছু বলেছে? না খালামণি, ভাবতেছি কলেজে ভর্তি হব, তাই আর কি, বেশি যাব না। ও আচ্ছা, প্রতিদিন না যাস, বিকেলে একবার হলেও একটু গিয়ে ঘুরে আসিস। ঠিক আছে খালা। তাসলিমা বেগম চলে গেল নিচে। এদিকে আশিক আবারও বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই আবারও ঘুম চলে আসলো তার দু চোখে। দুপুর 2টায় আশিক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। খাওয়া দাওয়া করে ফোনে গেম খেলতেছে। এমন সময় রবিনের মেসেজ। কিরে আসি, আজকে একবারও দেখলাম না তোকে, সারাদিন কোথায় তুই? আর বলিস না, আমার মনে হয় জ্বর এসেছে, তাই আজকে একটু বেশি ঘুমিয়েছিলাম। তুই ফোন দিয়েছিস, দেখতে পাই নাই। আচ্ছা, এখন তুই স্যামসুলের দোকানে আয়, আমরা সবাই বসে আছি। তুই আসলে একটা টিকেট ম্যাচ লিগ ছাড়বো। আচ্ছা, আমি আসতেছি এখনই। আশিক ফোনটা কেটে হাঁটতে হাঁটতে চলে আসলো শামসুলের দোকানে। সবাই বসে একটা ক্রিকেট টুর্নামেন্ট লিগ ছেড়ে দিল। সামনের সপ্তাহেই এই লিগটা হবে, এই বলে দিল আশিক। এদিকে প্রিয়াঙ্কা কলেজ শেষ করে বাসার দিকে যাচ্ছিল। এমন সময় আশিককে দেখে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে গেল। এদিকে শামসুলের বুঝতে বাকি রইল না যে এটা প্রিয়াঙ্কা হবে, তাই শামসুল আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, আশিক, তোর পিছনের রাস্তায় একপাশে প্রিয়াঙ্কাবু দাঁড়িয়ে আছে, যা কথা বলে আয় ওনার সাথে। ছাড় তো এসব, আমাকে যে পছন্দ করে না আমি তার জন্য পাগল হয়ে কি করব। আমি আমার মতো থাকি, ওনাকে ওনার মতো থাকতে দিই, তাহলেই তো হয়। তা ঠিক বলেছিস, উনি আবার তোর থেকে বয়সে 5 বছরের বড়। আমরা মাত্র এইচএসসি শেষ করলাম, আর তো পড়ালেখা করব না আমরা। তা ঠিক বলেছিস। আচ্ছা দেখ তো, প্রিয়াঙ্কা আপু চলে গেছে নাকি? চলে যাইতেছে। চলে যাক, এতে আমার জন্য ভালো।
আজ থেকে ওনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। ওনার কাছ থেকে দূরে থাকার ভালো হবে। আচ্ছা এখন বাসায় যা, বিকেলে তো তুই আসতে পারবি না, জ্বরটাও বেড়েছে তোর। ওষুধ খেয়ে নিস, সামনে কিন্তু আবার আমাদের ক্রিকেট খেলা। হুম, যাই রে এখন। এই বলে আশিক চলে গেল। তার বাসার কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আজকে আশিককে শান্ত দেখে বলতে লাগলো, কি রে আশিক, আজকে কি হয়েছে তোকে এত শান্ত শিষ্ট দেখাচ্ছে যে? প্রিয়াঙ্কার সাথে ঝগড়া করেছিস নাকি তুই? না আম্মু, কিছুই হয় নাই। প্রিয়াঙ্কাপুর সাথে শরীরটা ভালো লাগতেছে না, তাই আর কি বেশি বাহিরে থাকি নাই। আশিকের আম্মু আশিকের কপালে হাত দিয়ে দেখে জ্বর অনেক এসেছে। এটা দেখে আশিকের আম্মু বলতে লাগলো, তুই রুমে যা, তোর শরীর তো পুড়ে যাচ্ছে জ্বরে। আমি এখনই তোর খালাকে বলতেছি ডক্টর নিয়ে আসার জন্য, ততক্ষণ আমি তোর মাথায় পানি ঢেলে দেই। আশিক কিছু না বলে চলে গেল তার রুমে। এদিকে তার আম্মু তাসলিমাকে ফোন দিয়ে বলতেই কিছুক্ষণের মধ্যেই তাসলিমা বেগম ডাক্তার নিয়ে হাজির হলো আশিকদের বাড়িতে। ডাক্তার আশিককে চেক আপ করে কিছু ওষুধ দিয়ে চলে গেল। তার জন্যই তো বলি আশিক তো কখনোই এত শান্তশিষ্ট ছেলে না। আজকে একেবারেও এ বাড়িতে আসলো না। তুমি তো দেখেই গেছো, ঘুম থেকেই উঠেছে 2টার সময়। অসুস্থ শরীর নিয়ে যাবে কি করে? তা তো ঠিকই। এখন এক কাজ কর, তুই গিয়ে রান্নাঘর থেকে রান্না কর আশিকের জন্য, আমি আশিকের কাছে আছি। ঠিক আছে, থাকো তাহলে। আর প্রিয়াঙ্কাকে ফোন দিয়ে বলে দাও এইখানে চলে আসতে। মেয়েটা একা একা ওই বাড়িতে কি করতেছে কে জানে। আচ্ছা, আমি বলে দিচ্ছি এক্ষুনি। তাসলিমা বেগম প্রিয়াঙ্কাকে ফোন দিয়ে বলে দেয় যে এ বাসায় আসার জন্য। আশিকের জ্বর শুনে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলো বাজারে কিছু ফল কিনে। একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলো আশিকদের বাড়িতে। কলিং বেল দিতেই আশিকের আম্মু এসে দরজা খুলে দিল। খালা, আশিক কোথায়? আশিক তো তার রুমে শুয়ে আছে, গিয়ে দেখ তোর আম্মুও আছে ওইখানে। এই নাও, এগুলো রাখো, আমি আশিকের রুমে যাইতেছি। ঠিক আছে, যা তাহলে। প্রিয়াঙ্কা চলে আসলো আশিকের রুমে। এসে দেখে আশিক শুয়ে আছে। আশিকের মাথার কাছে তার আম্মু বসে আছে। প্রিয়াঙ্কাকে দেখে তাসলিমা বেগম বলতে লাগলো, প্রিয়াঙ্কা, তুই এখানে বস, আমি নিচ থেকে আসছি। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি আছি এখানে। প্রিয়াঙ্কার আম্মু চলে যেতে প্রিয়াঙ্কা আশিকের পাশে বসলো। আশিকের হাতে হাত রেখে বলতে লাগলো, কিরে, অনেক বেশি জ্বর এসেছে নাকি? দেখে তো বুঝতেই পারছো, আবার বলার কি আছে। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। সামনের সপ্তাহে আমার পরীক্ষা শেষ, তখন যত খুশি দুষ্টুমি করিস, মানা করব না। ঠিক আছে, দেখা যাবে কি করো তুমি। আশিক প্রিয়াঙ্কার সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে আশিক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে আশিক নিজেকে একটু সুস্থ অনুভব করলো। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে চলে গেল তার খালার বাড়িতে। কলিং বেল দিতেই প্রিয়াঙ্কা এসে দরজা খুলে দিল। আশিককে দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, কিরে, সুস্থ হয়ে গেলি নাকি? সুস্থ তো হতেই হবে। 3 জন আমাকে সেবা করেছে, সুস্থ আবার হয় না কি করে? তা তো ঠিক আছে, রুমে যা, আম্মু বাজারে গেছে তোর জন্য গরুর গোস্ত আর মুরগি আনতে। ও আচ্ছা। দুজন চলে আসলো রুমে। এদিকে প্রিয়াঙ্কা চেয়ারে বসে বই পড়তেছে আর আশিক প্রিয়াঙ্কার ফোন নিয়ে ঘাটাঘাটি করে দেখতেছে কোনো ছেলের সাথে কথা বলে কিনা। কিন্তু তার আইডিতে কোনো ছেলের ফ্রেন্ড নাই, শুধু সে ছাড়া। এটা দেখে আশিক বলতে লাগলো, কি ব্যাপার আপু, তোমার আইডিতে কোনো ছেলে ফ্রেন্ড নাই কেন আমি ছাড়া? রাখার ইচ্ছে নেই তাই রাখি নাই। দেখ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কত ছেলে, তাদের রিকোয়েস্ট একসেপ্ট করি না। ভালো ভালো। আপু, তোমার তিলের ছবি কি ফোনে তুলে রাখছো? তুই দেখলি কি করে আমি যে আমার তিলের ছবি তুলে রাখছি? ওইটা তো পার্সোনাল ফাইলে রাখা ছিল। ফোনের সকল লক তো আমার নাম দিয়ে খুলে। আমাকে যেহেতু পছন্দ করো, বললেই তো হয়। আশিক, আমি তোকে পছন্দ করি তা ঠিক আছে, কিন্তু এই সমাজ এটা মানবে না। আমি তোর থেকে 5 বছরের বড়, এটা তুই ভালো করেই জানিস। তো কি হয়েছে? প্রিয়াঙ্কা যে কিছু বলতে যাবে এমন সময় তাসলিমা বেগম হাতে 2টা ব্যাগ নিয়ে এসে বলতে লাগলো, এই নে আশিক, এটা তোর জন্য, আর প্রিয়াঙ্কা এটা তোর জন্য। খালা, এটার ভিতরে কি আছে? খুলে দেখ কি আছে। তোদের দুজনের জন্য একই ড্রেস এনেছি, সুন্দর
আছে, তাই না রে আশিক? অনেক সুন্দর ড্রেস এনেছো খালা, ধন্যবাদ তোমাকে। নিচে আয়, খাবার রেডি করছি। দুজনে তো মনে হয় কিছুই খাসনি। হুম, চলো যাই নিচে। তিনজন চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে বসে গল্প করতে লাগলো। এদিকে প্রিয়াঙ্কা বারবার তাকাচ্ছে আশিকের দিকে। এমন সময় তাসলিমা বেগম বলে উঠল, কি রে প্রিয়াঙ্কা, তোর আর কয়টা পরীক্ষা আছে? এই তো আম্মু, আর 5টা পরীক্ষা রয়েছে, এই সপ্তাহের ভিতর শেষ হয়ে যাবে। তাহলে তো ভালোই হলো। তোর আব্বু বিদেশ থেকে আসুক, তারপর না হয় তোর জন্য ছেলে খুঁজবো। তাসলিমা বেগম এটা বলতে আশিক সোফা থেকে উঠে বলতে লাগলো, খালামণি, আমি এখন বাসায় চলে যাই, বিকালে ক্রিকেট খেলতে যাব। এইখানে একটু বস, আমি খাবার রান্না করছি, তোর মায়ের জন্য দিয়ে দেই। ঠিক আছে, দাও তাহলে। আশিক বসে আছে। এইদিকে প্রিয়াঙ্কা আস্তে আস্তে আশিকের কাছে চলে আসলো। যে হাতটা ধরতে যাবে এমন সময় আশিক চলে গেল রান্নাঘরে। তাসলিমা বেগম খাবার দিয়ে গেল আশিককে। আশিক আর এক মুহূর্ত দেরি না করে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই আশিকের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এই ব্যাগে করে কি নিয়ে আইলি? তুই জানো না আমার হাতে ব্যাগ থাকলে এইগুলো কে দিতে পারে? তা তো জানি, কিন্তু আমি তো রান্না করেছি। তোর খালামণিকে তো মানা করেছিলাম যাতে খাবার না দেয়, এখনই দিয়ে দিল। এটা আমি জানি কি করে। এই নাও ধরো, আমি রুমে গেলাম। আশিক চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে তার ফোনটা বের করে প্রিয়াঙ্কার পিকগুলো দেখতে লাগলো আর বলতে লাগলো, প্রিয়াঙ্কা আপু, তুমি কেন বুঝো না আমার মনের কথা? আমি যে সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বুঝেও না বোঝার ভান করে থাকো কেন কেন কেন? এসব বলতেছে আশিক আর কান্না করতেছে। বেশ কিছুক্ষণ পর শামসুলের ফোনে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শামসুল বলতে লাগলো, কি রে আশিক, তুই কোথায়? এখনই মাঠে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। আজকে খেলবি না নাকি? না রে, আজকে আর খেলবো না, তোরাই খেল। আর সন্ধ্যায় 1 প্যাকেট সিগারেট নিয়ে আমার বাড়িতে চলে আসিস তো, টাকা দিয়ে নিবনে তোকে। ব্যাপার কি মামা, হঠাৎ 1 প্যাকেট সিগারেট খাইতে চাইছিস? তুই কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আমি তো এমনিতেই সিগারেট খাই, তুই তো জানিস। ভাবতেছি আগামী 1 সপ্তাহ ঘর থেকে বের হব না, তাই আর কি বলতেছি 1 প্যাকেট সিগারেট দিয়ে যাস। ঠিক আছে, তাহলে থাক, তুই রাখছি এখন। এই বলে শামসুল ফোনটা কেটে দিল। এদিকে আশিক তার পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলো। সিগারেট খাওয়া শেষ হতেই বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই। রাত প্রায় 12টায় ঘুম ভাঙল আশিকের। বিছানা থেকে উঠে ঘরের লাইটটা জ্বালাতেই দেখতে পেল প্রিয়াঙ্কা শুয়ে আছে তার বিছানায়। এটা দেখে তো আশিক পুরাই অবাক। তার হাতে একটা চিমটি কেটে দেখতে লাগলো সে স্বপ্ন দেখতেছে নাকি সত্যি দেখতেছে। চিমটি কাটার পর বুঝতে পারলো এটা সত্যিই দেখতেছে আশিক। তার লাইটটা বন্ধ করে আবারও বিছানায় শুয়ে পড়ল। আস্তে আস্তে আশিক তার ঠোঁটজোড়া প্রিয়াঙ্কার ঠোঁটের কাছে নিয়ে যেতেই আশিক বুঝতে পারলো প্রিয়াঙ্কা এখনও জেগে আছে। তার এত ঘন নিঃশ্বাস আগে কখনোই পড়ে নাই আশিক। আস্তে আস্তে ঠোঁটজোড়া প্রিয়াঙ্কার ঠোঁটের সাথে লাগিয়ে দিয়ে চুষতে লাগলো তার ঠোঁটগুলো। এদিকে প্রিয়াঙ্কাও রেসপন্স করছে আস্তে আস্তে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর আশিক প্রিয়াঙ্কার জামাটা খুলে ফেলে দিল নিচে। প্রিয়াঙ্কার উপরের অংশ এখন শুধু ব্রা ছাড়া আর কিছুই নেই। আশিক যেই প্রিয়াঙ্কার প্লাজো খুলতে যাবে এমন সময় আশিকের হুঁশ ফিরল। আশিক তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, সরি প্রিয়াঙ্কা আপু, আসলে কি থেকে কি হয়ে গেছে বুঝতে পারি নাই। আশিকের কথায় প্রিয়াঙ্কাও লজ্জা পেয়ে গেল। এতক্ষণ প্রিয়াঙ্কার হুঁশ ছিল না। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে তার জামাটা পরে নিল আর বলল, কিছু দেখিস নাই তো? হুম, দেখেছি। কি দেখেছিস তুই? তোমার ওই সুন্দর নাভি আর তোমার ঠোঁট দেখেছি, আর একটা জিনিস দেখেছি, তোমার বুকের মাঝে ওই তিলটা। এই চুপ, এই কথা যদি কাউকে বলিস তাহলে মেরে ফেলবো তোকে। চুপচাপ শুয়ে পড় এখানে। শুয়ে পড়তেছি, তবে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো কিন্তু। আশিক, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। এখন আমি কিন্তু তোর গালে কষে চর মেরে দিব। আশিক আর কিছু বলল না, উল্টো দিকে মুখ ঘুরে চোখ বন্ধ করে শুয়ে আছে। প্রায় 1 ঘন্টা পর প্রিয়াঙ্কা আসতে আসতেই আশিককে তার দিকে ঘুরিয়ে নিয়ে বুকের সাথে চেপে ধরল আশিকের মাথাটা। এদিকে আশিক তো ঘুমায় নাই, সে তো অনেক খুশি। প্রিয়াঙ্কার বুকের ধুকধুক শব্দ শুনতে পাচ্ছে আশিক।
এইদিকে প্রিয়াঙ্কা আশিককে জড়িয়ে ধরে বলতে লাগলো। আশিক, আমি যে তোকে ভালোবাসি, কিন্তু বাড়িতে বলতে পারতেছি না। যদি বলি তাহলে হয়তো বাসায় কোনো একটা সমস্যা হয়ে দুই পরিবার আলাদা হয়ে যাবে। আমি চাই না দুই পরিবার আলাদা হয়ে যাক। আশিক কোনো কথা বলতেছে না, ঘুমিয়ে ভান করে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে গেল। সকাল 6টা। আমিনা বেগম আশিকের রুমে ঢুকে লাইটটা জ্বালাতেই দেখতে পেল দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এটা দেখে তো আমিনা বেগম লজ্জায় পড়ে গেল আর বলতে লাগলো। আশিক, আমি জানি তুই প্রিয়াঙ্কাকে ভালোবাসিস, কিন্তু এই সমাজ তো মেনে নিবে না। আর তোর খালামণিও তোর সাথে প্রিয়াঙ্কার বিয়ে দিবে না। এসব বলে আমিনা বেগম চলে গেল ঘর থেকে। এদিকে প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে দেখে এখনও সে আশিককে জড়িয়ে ধরেই বুকের সাথে মিশে রেখেছে। এটা দেখে প্রিয়াঙ্কা একটা মিষ্টি হাসি দিয়ে আশিকের কাছ থেকে উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আশিককে না ডেকে চলে গেল নিচে। গিয়ে দেখে তার খালামণি বসে টিভি দেখতেছে। খালামণি, আমি এখন যাই, কলেজের অনেক দেরি হয়ে গেছে। কিছু খেয়ে তো যা, না খেয়েই চলে যাচ্ছিস তুই। না খালামণি, এখন কিচ্ছু খাবো না, আমি গেলাম। এই বলে প্রিয়াঙ্কা চলে গেল কলেজে। এদিকে আশিক ঘুম থেকে উঠে দেখে প্রিয়াঙ্কা নেই, তাই ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে সোজা চলে গেল মাঠে। সবার সাথে ক্রিকেট খেলতেছে। দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। আজকে আশিকদের ফাইনাল খেলা। সবাই দাঁড়িয়ে আছে মাঠে। চারিপাশে হাজার হাজার মানুষ তাদের খেলা দেখতে এসেছে। সন্ধ্যা 7টায় খেলা শেষ হলো তাদের। আশিকরাই জিতেছে খেলায়। রাতে শামসুলের দোকানে বসে বসে সিগারেট খাচ্ছে আশিক। এমন সময় পিছনে কে যেন আশিকের শার্টের কলার ধরল। পিছনে তাকিয়ে দেখে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। আশিক যে সিগারেটে ফেলতে যাবে, এমন সময় প্রিয়াঙ্কা বলে উঠল। ফেলে দিচ্ছিস কেন? টাকা দিয়ে তো কিনেছিস, পুরোটা শেষ কর। আমি আর কখনোই খাবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও প্রিয়াঙ্কা আপু। খাইতে বলছি তোকে, তাড়াতাড়ি খা। আশিক তাড়াতাড়ি খেয়ে নিল সিগারেটটা। খাওয়া শেষ করে দুজন চলে আসলো প্রিয়াঙ্কাদের বাসায়। কলিং বেল দিতেই তাসলিমা বেগম এসে দরজা খুলে দিল। আশিককে দেখে বলতে লাগলো। আশিক, আজকে একবারও এ বাড়িতে আসিস নাই কেন? খালামণি, সারাদিন তো মাঠেই ছিলাম, আসার সময় পাই নাই, তাই আসতে পারি নাই। সরি খালামণি, এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম। খাবার টেবিলে গিয়ে বস। আজকে তো ক্রিকেট খেলা, শরীরের সব এনার্জি শেষ করে ফেলেছিস, তাই তোর জন্য অনেক কিছু রান্না করেছি। বাহ, তুমি তো দেখি আশিককে তোমার মেয়ের জামাইয়ের মতো খাওয়াচ্ছ। একদিনও তো আমাকে খাইয়ে দিলে না। তুই কি ছোট মানুষ নাকি তোকে খাইয়ে দেব আমি? আর আশিককে জামাই আদর করেই খাও। আশিক হচ্ছে আমার ছেলে। তার মানে আমি তোমার কিছু লাগি না? না, তুই আমার কিছুই লাগিস না। তুই তোর আমেনা খালার বাসায় চলে যা, তোর খালা তোকে খাইয়ে দেবে। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাইতেছি খালাদের বাসায়, আর কখনোই আসবো না কিন্তু। ঠিক আছে, তোর আসতে হবে না, আর চলে যা। আরে প্রিয়াঙ্কা আপু বসো, এইখানে খালামণি আমাদের দুজনকে খাইয়ে দাও। আমাকে একা কেন খাইয়ে দিবে? ঠিক আছে, খাইয়ে দিতেছি এখনই। তাসলিমা বেগম দুজনকেই খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আশিক ঘুমিয়ে পড়ল সোফায়। পরের দিন সকালে আশিক খাওয়া দাওয়া করে চলে গেল বাড়িতে। রুমে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী সুলতানা ফোন দিয়েছে। এতদিন পর সুলতানার ফোন পেয়ে আশিক তো মহা খুশি, কারণ ক্লাস 9-এ থাকতে সুলতানার সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল আশিকের। তারপর থেকে সুলতানা আর যোগাযোগ করে নাই আশিকের সাথে। আজকে ফোন পেয়ে মহা খুশি আশিক। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সুলতানা কান্না করতে করতে বলতে লাগলো। আশিক, তুই প্লিজ রবিনকে আমার কাছে ফিরিয়ে এনে দে। আমি তোর কাছে এতদিন পর ফোন দিয়েছি, আমার এই রিকোয়েস্টটা রাখ। আচ্ছা, তুই এখন কোথায় আছিস আমাকে বল, আমি তোর সঙ্গে দেখা করব। আমি এখন আমাদের বাসায় আছি। ঠিক আছে, আমি একটা ঠিকানা পাঠাচ্ছি, ওই ঠিকানায় চলে আয়। আমি যাইতেছি এখনই ওইখানে। ঠিক আছে, তাহলে আমি আসতেছি। আশিক একটা ঠিকানা পাঠিয়ে দিল। এদিকে আশিক রেডি হয়ে চলে আসলো রাস্তায়। এমন সময় প্রিয়াঙ্কা দেখতে পেল আশিককে। এই, তোরা চলে যা, আমি একটু আমার খালার বাড়িতে যাব। ঠিক আছে, বাই, কালকে দেখা হচ্ছে কিন্তু তোর সাথে।
হুম, দেখা হবে, বাই। আশিক একটা রিক্সা নিয়ে চলে গেল সেই জায়গায়। এদিকে আশিকের পিছু পিছু প্রিয়াঙ্কাও যেতে লাগলো। আশিক একটা বেঞ্চে বসে আছে, এমন সময় সুলতানা আসলো। আশিকের হাতে হাত রেখে কান্না করতে করতে বলতে লাগলো, আশিক, তুই একটু রবিনকে বুঝা। সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এখন আর আমার সাথে কথা বলে না, সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আচ্ছা কান্না করিস না, রবিন আসতেছে, তুই বস এইখানে। এদিকে প্রিয়াঙ্কা দূর থেকে এই অবস্থা দেখে আশিকের কাছে চলে আসে। যেই আশিক প্রিয়াঙ্কাকে কিছু বলতে যাবে, এমন সময় ঠাস ঠাস করে প্রিয়াঙ্কা আশিকের গালে চড় মেরে দিয়ে বলতে লাগলো, এইদিকে আমাকে চাস আর এইদিকে তুই এই মেয়ের সাথে রিলেশন করিস, তাই না রে? এই মেয়ে, তোমার কি একটু লজ্জা নেই? তুই এই ছেলের সাথে রিলেশন করতেছিস? আর শোন আশিক, তুই যদি আমার বাড়িতে আর কোনো দিন যাস তাহলে আমি আত্মহত্যা করব বলে রাখলাম। প্রিয়াঙ্কা আপু প্লিজ আমার কথাটা তো শোনো। তোর ওই নোংরা মুখে আমার নাম ধরে ডাকবি না বলে দিলাম, আর যদি ডাকিস তাহলে আমার মরা মুখ দেখবি। এই বলে প্রিয়াঙ্কা চলে গেল ওইখান থেকে। এদিকে আশিক বেঞ্চে বসে পড়ল। সে কি করবে বুঝতে পারছে না। এমন সময় সুলতানা বলে উঠল, আমার জন্য এমন হয়েছে। আজকে প্রিয়াঙ্কা আপু তাকে ভুল বুঝেছে। সরি রে আশিক। বাদ দে তো ওসব, উনি ভুল বুঝতেই পারে, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ওই তো রবিন আসতেছে। রবিন আশিকের কাছে আসতেই আশিক ঠাস ঠাস করে দুইটা চড় মেরে দিল আর বলতে লাগলো, রবিন আমি তোকে কত ভালো ভাবছিলাম, আর তুই এতটা খারাপ হবি আমি ভাবতেও পারি নাই। আশিক, কি হয়েছে আমাকে বলবি তো নাকি? আস্তে করে আসতেই তুই আমার গালে চড় মেরে বসে আছিস। তো মারবো না তোকে? সুলতানার সাথে শারীরিক সম্পর্ক করে এখন তুই তার সাথে কথা বলতেছিস না কেন? কথা বলছি না কারণ হচ্ছে সে আমার সাথে প্রতারণা করেছে, আমার সাথে রিলেশন করে অন্য ছেলের সাথে ঘোরাফেরা করে। তা না হয় একটু করেছে, তাই বলে তুই তার সাথে শারীরিক সম্পর্ক করে ছেড়ে দিবি নাকি? তাকে একটু শাসন করলেই ঠিক হয়ে যাইতো। সরি সুলতানা, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার গায়ে হাত তুলবো না। এখন যে শারীরিক সম্পর্ক করেছিস, তুই তার সাথে যদি ওর পেটে বেবি চলে আসে তখন কি করবি? আমি কালকেই আব্বু আম্মুকে নিয়ে সুলতানাদের বাসায় যাব। প্লিজ আশিক, তুই রাগ করে থাকিস না আমার উপর। তোরা কথা বলে নে, আমি বাসায় চলে যাই, ভালো লাগতেছে না কিছু। ঠিক আছে যা তুই, আমি রাতে ফোন দিব তোকে। আচ্ছা দিস তাহলে, আমি যাই। আশিক চলে যেতেই সুলতানা রবিনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আজকে আমাদের জন্য প্রিয়াঙ্কা আপু আশিককে ভুল বুঝেছে। তোমাকে যে করেই হোক প্রিয়াঙ্কা আপুকে আশিকের সাথে আবার মিলিয়ে দিতে হবে। প্রিয়াঙ্কা আপু যে ডেঞ্জারেস, ওনার কাছে গেলেই তো ভয় করে। আচ্ছা আমি দেখি, যদি রাস্তায় প্রিয়াঙ্কা আপুর সাথে দেখা হয় তাহলে বলবো নে। চলো এখন বাসায় চলে যাই। চলো যাই তাহলে। রবিন আর সুলতানা চলে গেল বাড়িতে। এদিকে আশিক চলে আসলো প্রিয়াঙ্কাদের বাসায়। কলিং বেল দিতেই তাসলিমা বেগম এসে দরজা খুলে দিল। আশিককে দেখে বলতে লাগলো, আশিক, তোমার সাথে কি প্রিয়াঙ্কার কিছু হয়েছে? বাইরে থেকে এসে সে যে ঘরে দরজা লাগিয়ে বসেছে আর খুলছে না। আমি অনেকবার ডেকেছি। আমার সাথে তো কিছুই হয় নাই। আচ্ছা আমি দেখতেছি আপুর কি হয়েছে। এই বলে আশিক চলে আসলো প্রিয়াঙ্কার রুমের সামনে। এসে ডাকতে লাগলো প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা আপু একটু দরজাটা খুলো, তোমার সাথে জরুরি কথা আছে আমার। এই, তোকে বারণ করেছি না আমাদের বাড়িতে আসার জন্য? কেন আবার এসেছিস? আমার মরা মুখ দেখতে নাকি? প্লিজ প্রিয়াঙ্কা আপু এসব বলো না, আমার কথাটা তো একবার শোনো। প্রিয়াঙ্কা দরজা খুলে আশিকের শার্টের কলা ধরে টান মেরে খাটে নিয়ে ঠাস ঠাস করে দুই গালে দুইটা চড় দিল আর বলতে লাগলো, এই বেহায়া, তোর লজ্জা করে না? নির্লজ্জের মতো বারবার এই বাড়িতে চলে আসিস কেন? প্রিয়াঙ্কা আপু আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমার কথাটা তো একবার শোনো। কি হয়েছে ওইখানে? আমার যদি ক্ষতি চাস তুই তাহলে এখানে দাঁড়া, আর যদি ভালো চাস তাহলে এই বাড়ি থেকে এক্ষুনি চলে যা, আর কোনো দিন আমার সামনে আসবি না বলে দিলাম। ঠিক আছে, আর কোনোদিন আসবো না তোমার সামনে। তুমি ভালো থাকো, এই চলে গেলাম। এই বলে আশিক চলে আসলো নিচে। যে চলে যেতে যাবে, এমন সময় তার খালা বলতে লাগলো, কি রে আশিক, চলে আসতেছিস না? কি তোর আর প্রিয়াঙ্কার খাবার নিয়ে বসেছিলাম। খালামণি আমি আর আসবো না এই বাড়িতে, এখন আমার বয়স হয়েছে,
আব্বুর অফিসটা সামলাতে হবে। কাল থেকে আব্বুর অফিসে জয়েন করব আমি। জয়েন্ট করবি তো কি হয়েছে তাই বল। তুই এই বাড়িতে আসবি না নাকি? সময় পেলে অবশ্যই আসবো খালামণি। এখন যাই আমি। এ বলে আশিক চলে আসলো বাহিরে। হাঁটতে হাঁটতে সোজা বাড়িতে চলে আসলো। কলিং বেল দিতেই আমিনা বেগম এসে দরজা খুলে দিল। আশিককে মনমরা দেখে বলতে লাগলো, কিরে আশিক, কি হয়েছে? তোর মুখ দেখে মনে হচ্ছে তোকে কেউ কিছু বলেছে। আর এইভাবে মন মরা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? এমনি দাঁড়িয়ে আছি আম্মু। কাল থেকে আমি অফিসে জয়েন করব। তুমি আব্বুকে বলে দাও। হঠাৎ তোর কি হয়েছে? বাহির থেকে এসে এইসব আবল তাবল কি বলতেছিস? আবোল তাবোল বলতেছি না, সত্যি বলতেছি আমি। ঠিক আছে, আমি তোর আব্বুকে বলে দিব। নে এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। এখন কিছু খাবো না আম্মু। আর আমাকে কেউ যাতে বিরক্ত না করে বলে দিলাম। এ বলে আশিক চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। আশিক ফোনটা পকেট থেকে বের করে বন্ধ করে রেখে দিল, যাতে কেউ ফোন না দিতে পারে। প্রিয়াঙ্কার কথা চিন্তা করতে করতে কখন সে ঘুমিয়ে গেছে আশিক খেয়াল নেই তার। রাত 9টায় আশিকের ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার বাবা এসেছে। কি রে আশিক, তোর ফোন কোথায়? বন্ধ বলতেছে কেন বারবার? ফোনে হয়তো চার্জ নেই, তাই বন্ধ হয়ে গেছে আব্বু। কাল থেকে তোমার সাথে আমিও অফিসে যাব। তোমার অফিসের যে কোনো একটা পদে আমাকে ঢুকিয়ে দাও। তুই আমার ছেলে, আমার সব। বিজনেস দেখাশোনা করবি তুই না করে তুই কেন আমার অফিসের কর্মী হয়ে কাজ করবি? আমি যেটা বলতেছি এটাই করো আব্বু। তোমরা কি আমার খুশি চাও না? এটা আবার কেমন কথা আশিক? আমরা তোর সব সময় খুশি চাই। দিনরাত পরিশ্রম করতেছি শুধু তোর জন্য, আর তুই বলতেছিস আমরা তোর খুশি চাই না? সরি আব্বু, তবে আমি যেটা চাই এটাই করো। ঠিক আছে, সকালে আমার সাথে অফিসে যাবি। আমি ভালো একটা পদ দেখে তোকে বসিয়ে দেব ওইখানে। ঠিক আছে আব্বু, তোমরা থাকো তাহলে, আমি বাহির থেকে আসতেছি। এই বলে আশিক চলে আসলো শামসুলের দোকানে। এসে দেখে সবাই বসে আছে। আশিককে দেখে রবিন বলতে লাগলো, কি রে আশিক, তোর ফোন কোথায়? এতবার ফোন দিলাম, প্রতিবারই বন্ধ বন্ধ বলতেছে কেন? জানি না রে, হঠাৎ ফোনটা বন্ধ হয়ে গেছে আর চালু হয় নাই, তাই আর কি তোদের ফোনও রিসিভ করতে পারি নাই। কাল থেকে অফিসে জয়েন করব, তোদের সাথে আড্ডা দিতে পারবো না রে। আমার উপর রাগ করে আছিস নাকি? আরে না বেটা, তোরা আমার বন্ধু, তোদের উপরে রাগ করে থাকি কি করে বল? তা ঠিক বলেছিস। আচ্ছা বস এইখানে। আমিনুল, আশিককে সিগারেট দে তো একটা। একটা না, 2 প্যাকেট দে। আশিকের কথা শুনে তো রবিন সহ বাকি সবাই অবাক। আশিকের কথা শুনে তো রবিন সহ বাকি সবাই অবাক, কারণ আগে কখনোই আশিক এমন কথা তো দূরে থাক, একটা সিগারেট খেয়ে আর খেতে পারতো না। কি রে, অবাক হচ্ছিস নাকি? আরে অবাক হোস না, আমি তো মজা করছিলাম। যাক বাদ দে, সিগারেট দে, একটা খেয়ে নেই। আশিক সবার সাথে সিগারেট খেয়ে শামসুলের কাছ থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে চলে গেল বাড়িতে। রাতে কিছু না খেয়ে শুয়ে পড়ল আশিক। এইদিকে প্রিয়াঙ্কা খাবার টেবিলে বসে আছে, কিন্তু খাবার খাচ্ছে না। এটা দেখে তাসলিমা বেগম বলতে লাগলেন, কি রে প্রিয়াঙ্কা, কি হয়েছে? খাবার খাচ্ছিস না কেন? আম্মু খাবার খাইতে ইচ্ছে করতেছে না। আমি রুমে গেলাম, আমাকে আর ডাকাডাকি করবে না। ঠিক আছে, রুমে যা। প্রিয়াঙ্কা চলে গেল রুমে। এদিকে আশিক চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু ঘুম নেই তার চোখে। প্রিয়াঙ্কার সেম অবস্থা। সকাল 7টা। আশিক বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো। নিচে এসে দেখে তার আপু রেডি হয়ে বসে আছে। এটা দেখে আশিক বলতে লাগলো, আব্বু, তুমি কি এখনই চলে যাবে নাকি? না, তুই খাবার খেয়ে নে, এরপর যাব দুইজন একসাথে। ঠিক আছে বসো একটু, আমি আসতেছি। আশিক আবার চলে গেল রুমে। অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। সবাই খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। আশিক তার আব্বুর অফিসে ঘুরে ঘুরে দেখতেছে। বেশ কিছুক্ষণ পর আমিনুল মানে আশিকের আব্বু এসে বলতে লাগলো, আশিক, তোর জন্য এই সিটটা রেখেছি। তুই শুধু ফাইলগুলো দেখে আমাকে জমা দিবি। যদি ভুল থাকে ওইটা শুধরে দিবি, ঠিক আছে? ঠিক আছে আব্বু, আমাকে একবার বুঝিয়ে দাও, পরে আমি করতে পারবো। আশিকের আব্বু আশিককে সবকিছু বুঝিয়ে দিল। এদিকে আশিক কয়েকটা ফাইল দেখা শেষ করে বসে আছে। এমন সময় একটা মেয়ে এসে বলতে লাগলো, ভাইয়া, আমি এই ফাইলটা বুঝতেছি না।
আমাকে একটু বুঝিয়ে দিবেন এই ফাইলটা? এইখানে বসেন, আমি এখনই বুঝিয়ে দিতেছি আপনাকে। মেয়েটা বসতেই আশিক মেয়েটাকে বুঝিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ বুঝানোর পর মেয়েটা বুঝে গেল। আশিককে একটা ধন্যবাদ দিয়ে চলে গেল মেয়েটা। এদিকে আশিক তার কেবিন থেকে উঠে তার বাবার কেবিনে চলে আসলো। আশিককে দেখে আমিনুল বলতে লাগলো, আশিক, তোর তো কাজ নেই, আর তুই বাসায় চলে যা এখন। বাসায় গিয়ে কী করবো আব্বু? আমাকে অন্য একটা কাজ দাও, আমি বসে বসে করতে থাকি। আশিক, তোর কি হয়েছে সত্যি করে বলবি আমাকে? আমি তোর আব্বু হলেও কিন্তু তোর বন্ধুর মতো। কালকে রাতে আমি দেখেছি তুই বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলি। কিছু হয় নাই আব্বু, আমি তো আগে থেকেই সিগারেট খাই, এটা তো তুমি জানো। তা জানি, কিন্তু তোর ঘরে আমি অনেকগুলো সিগারেট দেখেছি, সবগুলোই খেয়েছিস তুই কালকে রাতে। খেয়েছি, তবে কোনো কারণ নেই, এমনি খেয়েছি। তুই বলতে না চাইলে তোকে জোর করব না। এই নে, এই ফাইলটা নিয়ে সিনথিয়ার কেবিনে দিয়ে আয়, সে দেখে নেবে। সে তো বুঝে না আব্বু, কিছুক্ষণ আগে আমি তাকে বুঝিয়ে দিয়েছি একটা ফাইল। কি বলিস এইসব? সে তো এই অফিসে গত 4 বছর ধরে এই কাজ করতেছে, ওর তো না পারার কোনো কথা নয়। আচ্ছা তুই দিয়ে আয়, পরে দেখতেছি আমি। ঠিক আছে আব্বু, যাচ্ছি। এ বলে আশিক চলে গেল সিনথিয়ার কেবিনে। গিয়ে দেখে সিনথিয়া বসে বসে কি যেন ভাবতেছে। এটা দেখে আশিক মজা করে বলল, এই যে সিনথিয়া ম্যাম, বাসায় বাচ্চা কাচ্চা রেখে এসেছেন নাকি, যে তাদের কথা ভাবতেছেন এইখানে বসে বসে? না, এখনো বিয়ে করি নাই, বাচ্চা কাচ্চার কথা ভাববো কি করে? আমি তো ভাবতেছি আশিকের কথা, আজকে আমাদের এই অফিসে যে নতুন এসেছে তার কথা। এত হ্যান্ডসাম ছেলে আগে কখনোই দেখি নাই আমি, এই প্রথম একজনকে দেখে ক্রাশ খেয়েছি আমি। সিনথিয়া ম্যাম, একটু আমার দিকে তো তাকিয়ে দেখেন। সিনথিয়া আশিকের দিকে তাকাতে ভ্যাবাচেকা খেয়ে গেল। আশিককে দেখে তুতলাতে তুতলাতে বলতে লাগলো, স্যার স্যার স্যার, আপনি এইখানে? আমি এইখানে। এই নেন ফাইল, বস বলেছে এটা আপনাকে দেওয়ার জন্য। আর আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন কেন? আপনি নাকি এই অফিসে 4 বছর ধরে কাজ করেন, আর আমাকে বলেছে 2 মাস ধরে কাজ করেন। সরি স্যার, আসলে আপনাকে দেখে কি বলবো বুঝতে পারছিলাম না, তাই আর কি মুখ ফসকে বলে ফেলেছি 2 মাস। ফাইলটা দেখে স্যারের কেবিনে দিয়ে আইসেন, আমি গেলাম এখন। এ বলে আশিক চলে আসলো তার বাবার কেবিনে। দুপুরে খাবার খেয়ে বসে আছে দুজন। এমন সময় আমিনুল বলতে লাগলো, আশিক, আমাকে একটু সিলেট যেতে হবে, ওই অফিসে কিছু কাজ আছে। তুই এই দিকটা সামলে নিতে পারবি তো? আব্বু, আমি পারবো এদিকটা সামলে নিতে, তুমি চলে যাও। ঠিক আছে, তোর আম্মুকে বলে দিস আমি সিলেট গিয়েছি। আচ্ছা, বলে দিব নে। আমিনুল বেরিয়ে পড়ল সিলেটের উদ্দেশ্যে। এদিকে আশিক তার পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলো। খাওয়া শেষ করে যেই তার আব্বুর কেবিন থেকে বাইরে বের হতে যাবে, এমন সময় সিনথিয়ার সাথে ধাক্কা খেয়ে দুজনেই নিচে পড়ে যায়। আহা আল্লাহ গো, আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো। কোমর ভাঙলে চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই, এইখানে বসে থাকলে তো ব্যথা লাগবে, তাই না? না না, কিছু হয় নাই, আপনার সাথে ধাক্কা খেয়েছি। আমার তো। আপনার কি বলেন? আমার কিছু না, এই নেন ফাইলটা, স্যারকে দিয়ে দিয়ে আমি গেলাম এখন। সিনথিয়া চলে গেল তার কেবিনে। এদিকে আশিক তার বাবার চেয়ারে বসে ফাইলটা দেখতেছে। দেখা শেষ হতেই ম্যানেজারকে ডাকতে লাগলো। ম্যানেজার, ম্যানেজার। ম্যানেজার ডাক শুনেই দৌড়ে কেবিনে প্রবেশ করলো। আশিককে চেয়ারে বসে থাকতে দেখে বলতে লাগলো, আপনি স্যারের চেয়ারে বসে আছেন কেন? উঠেন এক্ষুনি, স্যার জানলে পরে আমাকে বকা দিবে। কিছুই করবে না, আমি আপনার স্যারের ছেলে আশিক চৌধুরী, এই অফিসের মালিক। সরি স্যার, আমি বুঝতে পারিনি। আমাকে কিসের জন্য ডেকেছেন একটু বলবেন? এই ফাইলের কাজ কবে থেকে শুরু করবেন, আর আজকে কোন কোন ফাইলের কাজ শেষ হবে আমাকে একটু জানান। আমি আব্বুর সাথে কথা বলে নতুন ফাইলের কাজ ধরব। স্যার, আপনি একটু বসেন, আমি এক্ষুনি আমার কেবিন থেকে বাকি ফাইলগুলো নিয়ে আসছি। তাড়াতাড়ি যান। ম্যানেজার চলে গেল তার কেবিনে। এদিকে আশিক বসে বসে আরও কয়েকটা ফাইল দেখে নিল। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার কয়েকটা ফাইল নিয়ে এসে বলতে লাগলো, স্যার, আজকে 5টা ফাইলের কাজ শেষ হবে। আপনার হাতে যে ফাইলটা আছে
এটার কাজ আমরা চাইলে আজ থেকেই শুরু করতে পারি। আগামী 5 দিনের মধ্যে এই ফাইল এর কাজও শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি আব্বুর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আপনি আপনার কেবিনে যান, দরকার পড়লে আবার ডাক দিব। ঠিক আছে স্যার। ম্যানেজার চলে গেল। এদিকে আশিক তার আব্বুকে ফোন দিয়ে জেনে নিল কোন কোন ফাইলের কাজ ধরবে আজকে। আমিনুল চৌধুরী তার ছেলেকে সব কিছু বলে দিল কোন কোন ফাইলের কাজ করতে হবে। আশিক সেই ফাইলগুলো নিয়ে চলে গেল ম্যানেজারের কেবিনে। গিয়ে দেখে ম্যানেজার কার সাথে যেন কথা বলতেছে। এটা দেখে আশিক ফাইলগুলো টেবিলে রেখে বসে পড়ল চেয়ারে। ম্যানেজার কথা শেষ হতেই ম্যানেজার বলতে লাগলো, সরি স্যার, ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, ওরা কালকে আসবে তো, তাই আর কি। আপনাকে সকাল 10টায় থাকতে হবে ওইখানে। আমি তো থাকবই, তবে ওদের প্রজেক্টের কাজ দিয়েছি নাকি দিবে ওরা? স্যার, ওদের বাজেট খুবই কম। আপনার সাথে কথা বলে এরপর ওরা কাজ দিতে চাচ্ছে। আমরা যদি কাজ নেই তাহলে আমাদের অনেক লস হবে। প্রজেক্টের কাজ 90 লক্ষ টাকা আসে, ওরা 50 লক্ষ টাকা দিয়ে কাজটা করাতে চাচ্ছে। আচ্ছা, কালকে ওনারা আসুক, এরপর না হয় কথা বলা যাবে। এত কম টাকায় আমাদের অফিসে এই প্রজেক্টের কাজ করানো যাবে না। আশিক অফিসের সকল কাজ শেষ করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। এই 1 মাসে আশিক আর প্রিয়াঙ্কাদের বাড়িতে যায় নাই। প্রিয়াঙ্কাও আশিকদের বাড়িতে আসে নাই। আশিক তার বাবার অফিসের সকল কাজ বুঝে নিয়েছে। তার বাবাকে আর বেশি অফিসে যাইতে দেয় না। সন্ধ্যায় আশিক কাজ করতেছে ঘরে বসে। এমন সময় তার দিকে তার সকল বন্ধুরা বসে আছে দোকানে। রবিন, আশিক তো এই 1 মাসের মধ্যেই আর আসে নাই। ফোন দিলে ফোন বন্ধ বলে, কি হয়েছে ওর? তুই কিছু জানিস না কি? প্রিয়াঙ্কা আপুর সাথে সাথে ওই দিন ঝামেলা হওয়ার পর থেকে আর নাকি ওই বাসায় যায় নাই। গতকালকে আশিকদের বাড়িতে গিয়েছিলাম, আন্টি বলেছে আমাকে। ও আচ্ছা, তুই প্রিয়াঙ্কা আপুর সাথে কথা বলেছিলি নাকি? না রে, ব্যস্ততার কারণে আমি আর প্রিয়াঙ্কা আপুর সাথে দেখা করতে পারি নাই। ভাবছিলাম এই 1 মাসে রাস্তায় প্রিয়াঙ্কা আপুর সাথে দেখা হলে বলে দিব, কিন্তু আর দেখাই হলো না। ওই দেখ, প্রিয়াঙ্কা আপু কোথায় যেন যাইতেছে রিক্সা দিয়ে। তাড়াতাড়ি যা, ওনাকে গিয়ে বল সব কিছু। যাচ্ছি রে। এই বলে রবিন রিক্সার পিছনে দৌড়াচ্ছে আর ডাকতেছে, প্রিয়াঙ্কা আপু একটু দাঁড়ান, আপনার সাথে জরুরি কিছু কথা আছে, প্লিজ একটু দাঁড়াবেন। প্রিয়াঙ্কা রিক্সাটা দাঁড় করিয়ে রিক্সাওয়ালা ভাড়া দিয়ে নেমে পড়ল। এদিকে রবিন প্রিয়াঙ্কার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আপনাকে তো এই 1 মাস দেখি নাই, আপনি কোথায় ছিলেন এই 1 মাস? এই সব তুমি জেনে কি করবে? ছিলাম কোথাও একটা। তা তোমার বন্ধুর খবর কি? তার গার্লফ্রেন্ডের সাথে ভালো আছে তো? আপনি ভুল বুঝতেছেন প্রিয়াঙ্কা আপু, আশিক এমন ছেলে না। আশিক আপনার জন্য অনেক পাগল। আর ওইটা ওর গার্লফ্রেন্ড ছিল না, ওইটা আমার গার্লফ্রেন্ড ছিল। আমাকে ভুল বোঝাতে আইসো না, আমি নিজের চোখে দেখেছি মেয়েটা আশিকের হাত ধরে দাঁড়িয়েছিল। আপু, মাঝে মধ্যে চোখের দেখাও ভুল হয়। এই দেখেন, সুলতানার সাথে আমার বিয়ে হয়েছে, এভাবে দাঁড়িয়ে থেকে কথা বললে মানুষ খারাপ ভাববে। চলেন একটা কফি শপে গিয়ে আমরা বসে কথা বলি। চলো যাই তাহলে। রবিন প্রিয়াঙ্কাকে নিয়ে চলে আসলো একটা কফি শপে। দুজন বসে কফি খাচ্ছে আর কথা বলতেছে। রবিন প্রিয়াঙ্কাকে সবকিছু খুলে বলল। রবিন এবং সুলতানের যে বিয়ে হয়েছে সেই পিকও দেখালো প্রিয়াঙ্কাকে। এদিকে প্রিয়াঙ্কা কান্না করতে করতে চোখ লাল বানিয়ে ফেলেছে। রবিন এখন আশিক কোথায় আছে তুমি জানো নাকি? না আপু, গত 1 মাস না তো আপনাকে দেখেছি, না তো আশিককে দেখেছি। ওর বাসায় গিয়েও পাই না। আমাদের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিয়েছে আশিক। আচ্ছা, তুমি আমাকে একটা রিকশায় উঠিয়ে দাও, আমি এক্ষুনি আশিকদের বাসায় যাব। আপু, এখন তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চলেছে। আপনি সকালে যাইয়েন, এত রাতে যাওয়ার দরকার নেই। চলেন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলো। রবিন প্রিয়াঙ্কাকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেল তার বাসায়। এইদিকে আশিক তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে সকাল 7টা বাজতেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আশিক ঘুমিয়ে আছে। পাশে থাকা ফোনটা বেজে উঠল। ঘুমো ঘুমো চোখে আশিক ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ম্যানেজার বলতে লাগলো,
আপনি আমেরিকার কয়েকজন ক্লায়েন্টের সাথে কথা বলেছিলেন না? ওনারা এসেছেন। এখন কি করব? আপনি তো সকাল ছাড়া আসতে পারবেন না। আমাদের অফিসের ভিআইপি রুমগুলোতে ওনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেন। আমি সকাল সকাল হলেই আসতেছি অফিসে। ঠিক আছে স্যার, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। আশিক ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। বাকি যে কাজটুকু রয়েছিল সেই কাজটা শেষ করে ফেলো। সকাল 6টা। আশিক ফ্রেশ হয়ে 2টা পাউরুটি খেয়ে চলে গেল অফিসে। আশিক যেতেই আমেরিকার ক্লায়েন্টরা মিট করলো আশিকের সাথে। এদিকে আশিক তার মনের মতো করে তাদেরকে কাজটা বুঝিয়ে দিল। ওনাদের কত পার্সেন্ট লাভ হবে আর কত পার্সেন্ট লাভ হবে না ওনারা কাজটা বুঝে নিয়ে আশিকের সাথে ডিল ফাইনাল করে চলে গেল। এদিকে আশিক তার কেবিনে বসে আছে, এমন সময় সিনথিয়া আসলো। স্যার, আসতে পারি? আরে সিনথিয়া, আসো আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো আজকে কফি খেয়ে আসি। স্যার স্যার স্যার, আমি আপনার সাথে কফি খেতে যাব? কেন, গেলে কি কোনো সমস্যা হবে? না স্যার, চলেন তাহলে যাই। আশিক সিনথিয়াকে নিয়ে চলে আসলো একটা কফি শপে। দুজন বসে কফি খাচ্ছে আর গল্প করতেছে। এদিকে প্রিয়াঙ্কার ঘুম ভাঙলো সকাল 10টায়। উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে চলে গেল তার খালামণিদের বাড়িতে। কলিং বেল দিতেই আমিনা এসে দরজা খুলে দিল। প্রিয়াঙ্কাকে দেখে কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, কি রে প্রিয়াঙ্কা, এতদিন আমাদের বাড়িতে আসিস না কেন? আশিকের সাথে কোনো ঝামেলা হয়েছিল নাকি? না, কোনো ঝামেলা হয় নাই। খালামণি, আশিক কোথায়? আশিক তো সেই সকাল 6টায় অফিসে চলে গেছে, কোন সময় আসবে তার ঠিক নেই। ও আচ্ছা। খালু, আপনাকে একটা কথা বলবো, কথাটা রাখবেন? তোর এমন কোনো কথা আছে যেটা আমি রাখি নাই, বলতে পারবি? না, আমার সব কথাই তো রেখেছেন। আমাকে আশিকের পার্সোনাল পিএ বানিয়ে দেন। আমি প্রতিদিন ওর সাথে অফিসে যাব আসবো। তোর আব্বুর অফিস থাকতে তুই আমার অফিসে কাজ করবি কেন? তোর আব্বুর অফিসে একটু সময় দিলে তো পারিস। আমি যেটা বলেছি এটা করতে পারবেন কি পারবেন না এটা বলেন। ঠিক আছে, আশিক আসুক, কাল থেকে তুই না হয় তার সাথে যাস। এখন আমি গেলাম। আশিকের ফোন নাম্বারটা দেন। আশিক তো ফোন ইউজ করে না, ওর পার্সোনাল পিএ আছে, তার ফোন দিয়েই সব সময় কথা বলে আমার সাথে। এখন তো তারা একসাথেই আছে, তাই না? পিএর নাম্বারটা দেন। 0171926, এটা হচ্ছে ওর পিএর নাম্বার। ঠিক আছে, আমি এখন গেলাম। এই বলে প্রিয়াঙ্কা বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সে উঠে ফোন দিল আশিকের বিয়েকে। একবার রিং হতেই ওপাশ থেকে একটা মেয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলতেছেন? আমাকে আপনি চিনবেন না। এখন আপনারা কোথায় আছেন এটা বলেন। আমরা তো আছি নীল নর্থ গ্রিন কফি শপে। স্যার, সিনথিয়া ম্যামের সাথে কফি খাচ্ছে। এই সিনথিয়াটা আবার কে? উনি হচ্ছে স্যারের অফিসে কাজ করে। দুইজনকে দেখলে মনে হয় ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নিকুচি করি আমি। আসতেছি এখনই, ফোন রাখলাম। এই বলে রিক্সাওয়ালা মামাকে নিয়ে চলে আসলো কফি শপের সামনে। বাড়িটা দিয়ে কফি শপে ঢুকতেই দেখতে পেল আশিক সিনথিয়ার সাথে কফি খাচ্ছে আর গল্প করতেছে। এটা দেখে প্রিয়াঙ্কা বেশ রেগে যায়। আশিকদের টেবিলের সামনে গিয়ে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দেয় সিনথিয়াকে আর বলতে থাকে, এই মেয়ে, তোর লজ্জা শরম নেই? তুই তোর অফিসের বসের সঙ্গে প্রেম প্রীতি করিস? আরে, কে আপনি? এসেই আমার গালে চড় মেরে এখন আবল তাবল বলতেছেন? আমি কে তাই না? এক্ষুনি দেখাচ্ছি তোমাকে আমি কে। এই মেয়ে, আপনার তো সাহস কম না। আপনি আমার সামনে আমার অফিসের কর্মীকে মারতেছেন। আপনি কে ওনাকে মারার? আশিক, আমি প্রিয়াঙ্কা। আমাকে চিনতে পারছো না? সরি, আমি কোনো প্রিয়াঙ্কাকে চিনি না। ওয়েটার, এই নাও কফির টাকা, বাকি যেটা থাকে এটা রেখে দিও তুমি। এই বলে আশিক সিনথিয়াকে নিয়ে ওইখান থেকে চলে আসে। আর এইদিকে প্রিয়াঙ্কা ওইখানে না দাঁড়িয়ে সোজা বাড়িতে চলে এসে তার রুমের দরজাটা সপাট করে বন্ধ করে দেয়। পুরো বাড়ি কেঁপে ওঠে এত জোরে দরজাটা বন্ধ করাতে। তাসলিমা বেগম আর তানভীর চৌধুরী ভয় পেয়ে যায় তার মেয়ের হঠাৎ কি হলো, বাড়ি থেকে এসেই এমন করতেছে কেন। তাসলিমা, তোমার মেয়ের কি হয়েছে? বাহির থেকে এসে এইভাবে দরজা লাগিয়ে দিল কেন? আমি কিভাবে জানবো? আজকেই তো বাইর হলো, আবার আজকেই ওর কি হয়েছে তাড়াতাড়ি চলে গিয়ে দেখি আবার কি জানি কি কাণ্ড ঘটায়। তাসলিমা বেগম আর তানভীর চলে যান উপরে। প্রিয়াঙ্কার রুমে দরজা ধাক্কাতে থাকে আর প্রিয়াঙ্কাকে ডাকতে থাকে।
এদিকে প্রিয়াঙ্কা কোনো কথা বলতেছে না দেখে আরও ভয় পেয়ে যায় ওরা দুজন। ও মা গো, আমার মেয়ের কোনো কিছু হয়ে যায় নাই তো? প্রিয়াঙ্কা মা, তুই দরজাটা একবার খোল, তোর কি লাগবে আমাকে বল, আমি ওইটা এনে দেবো। প্রিয়াঙ্কা তার বাবার কথায় দরজা খুলতেই দেখে প্রিয়াঙ্কার চোখ মুখ কান্না করতে করতে লাল হয়ে গেছে। তাসলিমা বেগম তার মেয়েকে জড়িয়ে ধরে বিছানায় বসে বলতে লাগলো, তোর কিছু লাগবে আমাকে বলতি, আমরা যেইভাবেই হোক এনে দিতে পারতাম। এভাবে আমাদের ভয় দেখালি কেন? আম্মু, আমি আশিককে বিয়ে করতে চাই। তোমরা আশিককে কিভাবে এনে দিবে আমি কিছু জানি না। প্রিয়াঙ্কা, আশিক তোর অনেক ছোট, তাকে বিয়ে করলে তুই সুখী হতে পারবি না। তোদের তোদের দুজনের মধ্যে এমনিতেই যে ঝগড়া হয়। এটা আমি দেখে নিব, আমরা ঝগড়া করি কি না করি। আমি যেটা বলেছি এটা করো, আর না করতে পারলে বলে দাও, আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। আর যদি এই কথাটা একবার মুখে তুলিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। আমি তোর খালার সাথে কথা বলতেছি, দেখি ওনারা কি বলে। আমার সামনে কথা বলবে, আমি সব শুনবো ওনারা কি বলে। ওনাদের ফোন দিয়ে বলো যে এই বাড়িতে নিয়ে আসতে। ঠিক আছে, আমি বলতেছি। এখনই যা, ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি তুই। যাইতেছি। প্রিয়াঙ্কা চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে সোফায় বসে আছে। এদিকে সিনথিয়া আর আশিক বসে আছে কেবিনে। আশিক সিনথিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি সিনথিয়া আপু, যে তোমার সাথে এমন করবে আমি ভাবতে পারি নাই। সরি বলতে হবে না, আমি ঠিক আছি। আমাকে আজকের দিনটা ছুটি দিলে ভালো হতো স্যার, আজকে তো কাজ নেই। ঠিক আছে চলো, তোমাকে তোমাদের বাড়িতে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব। ঠিক আছে বলেন স্যার। আশিক সিনথিয়াকে তার বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসলো বাসে। এসে দেখে মেন গেটে তালা দেওয়া। আশিকের কাছে তো ফোন নেই, তাই আশিক দারুণকে জিজ্ঞেস করতে লাগলো, রহমত চাচা, আম্মু আব্বু কোথায় গেছে? তা তো জানি না, গাড়ি করে কোথায় গিয়েছি। এই নাও, বাড়ির চাবি আমার কাছে দিয়ে গিয়েছি, তুমি আসলে দিতে বলেছি আমাকে। ধন্যবাদ চাচা। আশিক দরজা খুলে চলে গেল রুমে। এদিকে আমিনা বেগম আমিনুল বসে আছে প্রিয়াঙ্কাদের বাসায়। এমন সময় তাসলিমা তার বোনকে বলতে লাগলো, প্রিয়াঙ্কা তো আশিককে বিয়ে করতে চায়। এখন যদি আশিক ওর সাথে প্রিয়াঙ্কার না বিয়ে দেই, তাহলে আমার মেয়েটা আত্মহত্যা করবে। প্রিয়াঙ্কা, তুই তো আমার বাড়ির মেয়ে, তাই না? এই সমাজ তো তোদের মেনে নিবে না। আশিক কিন্তু তোর থেকে অনেক ছোট। খালামণি, এই সমাজ আমাদের ভাত দিবে না, তো তোমরা এই সমাজ নিয়ে পড়ে আছো কেন? আমি আশিকের সাথে সুখে থাকবো, তাই বলেছি আশিককে বিয়ে করব আমি। এখন যদি বিয়ে না দাও তাহলে বলো, আমি অন্য উপায় দেখব। আচ্ছা, আমি আশিকের সাথে কথা বলে দেখি আশিক কি বলে। তারও তো এই বিয়েতে মন থাকতে হবে, তাই না? সে থাকবে আমি জানি, অথচ থেকে আমি তোমাদের বাসায় থাকবো। আজ থেকে আমি তোমাদের বাসায় থাকবো। চলো এক্ষুনি যাব তোমাদের বাসায়। ঠিক আছে, চল। তাসলিমা, তোর মেয়ে যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সে আশিককেই বিয়ে করবে, তাহলে আমরা আর বাধা দিয়ে কি করবো বল? আশিকের সাথেই বিয়ে দিয়ে দেই। আমরা আমার মেয়ের সুখ চাই, সে যেইখানেই সুখী থাকে আমরা সেখানেই বিয়ে দিতে রাজি। বোন, প্রিয়াঙ্কাকে দেখে রাখিস। আমিনা বেগম আর আমিনুল প্রিয়াঙ্কাকে নিয়ে চলে আসলো বাসায়। এসে দেখে আশিক চলে এসেছে। প্রিয়াঙ্কা আশিকের রুমে এসে দেখে আশিক শুয়ে শুয়ে ল্যাপটপে গান শুনতেছে চোখ বন্ধ করে। প্রিয়াঙ্কা আস্তে আস্তে আশিকের পিঠের উপরে বসে পড়ল আর বলতে লাগলো, আমার সাথে ঘাটতারামি, তাই না পিচ্ছি? আজকে তোর সব ঘাটতারামি বের করব আমি। প্রিয়াঙ্কা আপু, আমার উপর থেকে নামও বলতেছি। তুমি আমার রুমে ঢোকার সাহস পেলে কোথায় থেকে? আমি তোমাদের বাড়িতে আর যাই না, তুমি কেন আমার পিছু লেগে আছো? আমি তোর পিছু লাগবো না তো কি করব? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোর সাথে আজকে সেই ভুলগুলোর শোধরাবো আমি। কখনোই না, আমি তোমাকে তো মাফ করব না। একে তো আমাকে কতগুলো চর মেরেছো, আবার আমার সামনে আমার কর্মচারীকে মেরেছো। আমি তোমাকে মাফ করতেছি না। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। কাল থেকে আমি তোর সাথে অফিসে যাব। খাইয়া আর কাম পাও নাই, আমার সাথে অফিসে যাবে? বেশি কথা না বলে আমার উপর থেকে নামো তো। নামতেছি, এমন করিস কেন? প্রিয়াঙ্কা আশিকের উপর থেকে নামতেই আশিক বসে পড়ল আর বলতে লাগলো, আমার রুম থেকে বেরিয়ে যাও। আচ্ছা যাইতেছি, ওয়েট। এ বলে প্রিয়াঙ্কা চলে গেল নিচের রান্নাঘর থেকে ঝাড়ুটা নিয়ে উপরে উঠতে যাবে। এমন সময় আমিনা বেগম বলতে লাগলো,
কি রে, ঝাড়ু নিয়ে কোথায় যাইতেছিস? খালামণি, তোমার ছেলের মাথায় ভূত চেপেছে, ওইগুলো দূর করতে যাইতেছি। ঝাড়ু নিয়ে কিন্তু পিটাবি না, পরে জ্বর চলে আসবে। তাহলে তো আরো আগে পিটাবো। জ্বর আসলে তো আমার জন্য ভালো, তোমাদের কিছু করতে দিব না। এই বলে প্রিয়াঙ্কা চলে আসলো আবার আশিকের রুমে, এসে দরজাটা বন্ধ করে দিল। আশিক একবার প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে ঢোক গিল আর বলতে লাগলো, আপু তোমার হাতে ঝাড়ু কেন? ঝাড়ু এনেছি তোকে পিটানোর জন্য। এখন থেকে যদি আমার কথা না শুনিস তাহলে ঝাড়ু দিয়ে পিটিয়ে তো শরীর থেকে রক্ত বের করে দিব। তাই নাকি? তোমার মাথায় তো তেলাপোকা। তেলাপোকা নাম শুনতে প্রিয়াঙ্কা দিল এক জোরে চিৎকার। খালামণি, চিৎকারে আশিকের কান ফাটিয়ে ফেলেছে। এদিকে আমিনা বেগম প্রিয়াঙ্কার এমন চিৎকার শুনে দৌড়ে আসলো আশিকের রুমের সামনে। দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলো, প্রিয়াঙ্কা কি হয়েছে? দরজা খুল বলতেছি। আশিক দরজা খোল, প্রিয়াঙ্কার কি হয়েছে? কি রে, তুই এভাবে ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমার মাথায় তেলাপোকা। কই তোর মাথায় তেলা বোকা? আশিক, এটা তোর কাজ তাই না? তুই প্রিয়াঙ্কাকে ভয় দেখাচ্ছিলি? আমাকে মারতে এসেছে কেন? তাই তো আমিও একটু তেলাপোকার ভয় দেখিয়ে দিলাম। এখন দেখ কি করে প্রিয়াঙ্কা। আমি গেলাম, দরজাটা লাগিয়ে দে। প্রিয়াঙ্কা দরজাটা লাগিয়ে দিয়ে আবারও ঝাড়ুটা হাতে নিয়ে উঠে চলে গেল বিছানায়। ধুমধাম করে মারতেছে আশিককে। এদিকে আশিক শুধু উফ আহ করতেছে। আমাকে ভয় দেখানো তাই না? এখন দেখ তোর কি অবস্থা হয়েছে। আমার সাথে আরো লাগতে আসবি নাকি বল? না, আর লাগতে আসবো না। এবারের মতো মাফ করে দাও আপু। এবারের মতো মাফ করে দিলাম। ব্যথা পাইছিস অনেক? অনেক ব্যথা পাইছি। কাছে আয় একটু, দেখবি সব ভালো হয়ে যাবে। দাও। কুত্তা, তুই কি এখনো ছোট নাকি যে তোকে দুধ খাইতে দিতে হবে? টেবিলে আছে, নিয়ে খা। এটা ভালো করে বললেই পারতে, আমি না হয় খেয়ে নিতাম। এইভাবে মারার কি দরকার ছিল? কাছে আয় একটু, আদর করে দেই। দরকার নেই, এখন আবার গেলে আবার মারবে তুমি। আর মারবো না, কাছে আয় তুই। আশিক কাছে যেতেই প্রিয়াঙ্কা তার ঠোঁট জোড়া আশিকের ঠোঁটের সাথে চেপে ধরল। এইদিকে আশিক ছোট বাচ্চাদের মতো প্রিয়াঙ্কার ঠোঁট চুষে চুষে খাচ্ছে। বেশ কিছুক্ষণ খাওয়ার পর, হয়েছে না কি? আরো খেতে হবে। আরও খাবো আমি, আমার এইটুকুতে হবে না। এখন না, আবার রাতে দিব। এখন চুপচাপ আমার সাথে নিচে চল। তার আগে ঠোঁটটা পরিষ্কার করে আয়, ঠোঁটে লিপস্টিক লেগে আছে। যাইতেছি। প্রিয়াঙ্কা আশিককে ছেড়ে দিল। আশিক তার ঠোঁট জোড়া ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে দুজন বসে গল্প করতেছে আর টিভি দেখতেছে। প্রিয়াঙ্কা তার খালামণির পাশে গিয়ে বসে পড়ল আর আশিক তার আব্বুর পাশে গিয়ে বসে পড়ল। আব্বু, গত 1 মাসে আমি তোমার থেকে দ্বিগুণ টাকা ইনকাম করেছি। তুমি করেছো 2,20,00,000 টাকা আর আমি করেছি 6,40,00,000 টাকা। বেশ ভালোই ইনকাম করছিস তাহলে। এখন তো দুইজন এক হয়ে গেলি, তো বিয়েটা সেরে ফেলি তাড়াতাড়ি, আমাদেরকে নাতি নাতনির মুখ দেখা। এখন বিয়ে করব না, আর কয়েকটা মাস যাক, আমিও আমার নিজের বিজনেস চালু করি, এরপর না হয় বিয়ে করব। তুই আর বিজনেস খুলে কি করবি? আমার বিজনেস ওই চালা। আমার তো 10 থেকে 15টা অফিস আছে, আগে মাত্র তো 2টা সামলেছিস। আস্তে আস্তে সবগুলো সামলে নিব আব্বু। সবাই কথা বলতে লাগলো। রাতে খাওয়া দাওয়া করে আশিক আর প্রিয়াঙ্কা চলে গেল রুমে। আশিক শুয়ে শুয়ে কাজ করতেছে আর এইদিকে প্রিয়াঙ্কা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে আর আশিককে বলতেছে, আশিক, আমার একটা নাইট ড্রেস পছন্দ হয়েছে, ওটা কিনে ফেলি। কিনে ফেলো, তোমার যখন পছন্দ হয়েছে। একবার আমার দিকে ঘুরে তো দেখো, ল্যাপটপ তো পরেও দেখতে পারবে। আশিক প্রিয়াঙ্কার দিকে ঘুরে দেখতেই তো পুরাই অবাক। প্রিয়াঙ্কা একটা নীল শাড়ি পরেছে। প্রিয়াঙ্কাকে দেখতে পরেই নীলপরি লাগতেছে। এটা দেখে আশিক বিছানা থেকে নেমে প্রিয়াঙ্কার কাছে সে কানে কানে বলতে লাগলো, তোমাকে নীল শাড়িতে তো পুরাই নীল পরীর মতো লাগতেছে, একটু আদর করি তোমাকে। আমি কি মানা করেছি যে আমাকে আদর করো না? আমি তো তোমার বউ, সো যখন ইচ্ছা তখন আদর করতে পারবে। আশিক প্রিয়াঙ্কাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। শাড়ির আঁচলটা নিচে ফেলে দিয়ে আশিক এক আঙ্গুল দিয়ে প্রিয়াঙ্কার পেটে স্লাইড করতেছে। এদিকে প্রিয়াঙ্কা বিছানার চাদর সাথে 2 হাত খামচে ধরে আছে। আশিক তার মুখটা আস্তে আস্তে প্রিয়াঙ্কার নাভির কাছে এনে জোরে একটা নিঃশ্বাস ফেলে চুমু দিল নাভিতে। প্রিয়াঙ্কা তো পুরো পাগলের মতো করতেছে। আশিকের মাথা তার পেটের সাথে চেপে ধরেছে।
আস্তে আস্তে প্রিয়াঙ্কার শাড়ি, ব্লাউজ, সায়া সব খুলে ফেলে দিল নিচে। প্রিয়াঙ্কার শরীরে এখন শুধু বিরাট পেটিকোট ছাড়া কিছুই নেই। আশিক তার জামা কাপড় খুলে নিচে ফেলে দিয়ে প্রিয়াঙ্কার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ল। আস্তে আস্তে ঠোঁট থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত চুমু খেলো আশিক। এই আর কত দেরি করবে? ব্যথা পাবে তো তুমি। পেলে আমি পাবো। আশিক আর কিছু না বলে প্রিয়াঙ্কার ঢুকিয়ে দিতে প্রিয়াঙ্কা জোরে চিৎকার করে উঠল। এদিকে প্রিয়াঙ্কার চিৎকার শুনে আমিনা বেগম তার রুম থেকে দৌড়ে চলে আসলো আশিকের রুমের সামনে। দরজা বাইরে থেকে ডাক দিয়ে বলতে লাগলো, কিরে প্রিয়াঙ্কা, চিৎকার করে উঠলি কেন? খালামণি, তেলাপোকা ছিল তাই চিৎকার করে উঠেছি। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, যাইতেছি। আমিনা বেগম চলে যেতে প্রিয়াঙ্কা তার মুখে কাপড় গুজে জোরে এক চিৎকার করে উঠল। এদিকে আশিক বেশ কিছুক্ষণ থেমে বলতে লাগলো, তোমার ইয়ে থেকে ব্লাডিং হচ্ছে। এই নাও, এটা দিয়ে মুছে ফেলো, আবার শুরু করো। আশিক মুছে ফেলে দিয়ে আবারও প্রিয়াঙ্কাকে আদর করতে লাগলো। রাত 3টা পর্যন্ত আদর করে আশিক প্রিয়াঙ্কার বুকের উপরে ঘুমিয়ে গেল। ভোর 5টা প্রিয়াঙ্কা আশিককে ডাকতে লাগলো, এই আশিক ওঠো, সকাল হয়ে গেছে তো। আর একটু ঘুমাতে দাও না আমাকে। ওঠো, গোসল করব, সকাল হয়ে গেছে। আবার খালামণি এসে ডাকতে থাকবে। তুমি গিয়ে গোসল করো, আমি একটু পরে করব। ঠিক আছে, তুমি একটু ওঠো, আমি বিছানার চাদরটা তুলে নেই। আশিক উঠে দাঁড়িয়ে গেল। দুজনের শরীরে কোনো কাপড় নেই। আশিক একবার প্রিয়াঙ্কার বুকের দিকে তাকিয়ে বলতে লাগলো, রাতে টিপার কারণে বড় হয়ে যাচ্ছে দেখতেছি। আগে তো অনেক ছোট ছিল। খচ্চর বেটা, চুপ, আমি পারবো না। চলো না আর একবার করি। ঠিক আছে, আবার রাতে করব। যাও ফ্রেশ হয়ে আসো। প্রিয়াঙ্কা গোসল করে চলে গেল নিচে। রান্না বসিয়ে দিল। এদিকে আশিক বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে তার ল্যাপটপে কাজ করতেছে। আরে প্রিয়াঙ্কা, তুই এত সকালে উঠে গেলি যে? যা গিয়ে শুয়ে থাক, আমি রান্না করতেছি। আরে খালামণি, আমি রান্না করি আজকে। আমার রান্নাটাও খেয়ে দেখো তোমরা। আচ্ছা তুই কর, আমি তোকে সাহায্য করতেছি। ঠিক আছে, করো তাহলে। আমিনা বেগম সাহায্য করতেছে প্রিয়াঙ্কাকে। কোথায় কি আছে না আছে সব দেখিয়ে দিতেছে। 8টার মধ্যে সকল রান্না শেষ করে টেবিলে সাজিয়ে রাখলো। এদিকে আশিক অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো খাবার টেবিলে। চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, আম্মু, খাবারগুলো রান্না করেছে কে? আজকে আমি কিছুই রান্না করি নাই, সব রান্না করেছে প্রিয়াঙ্কা। খেয়ে দেখ তো কেমন হয়েছে। তোমার বোনের মেয়ে রান্না করেছে, ভালো কথা। যে কোনো দিন রান্নাঘরের দরজার কাছে যায় নাই, আজকে সে রান্না করেছে। একবার খেয়েই দেখি কেমন হয়েছে। এই বলে আশিক গরুর মাংসের এক টুকরো মুখে দিয়ে চোখ বড় বড় করে ফেলো। এটা দেখে আমিনা বেগম বলতে লাগলো, কি রে, কি হয়েছে? এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছিস কেন? কিছু হয় নাই আম্মু। ভাজা মাছের বাটিটা দাও। এই নে। আশিক একটা ভাজা মাছ কামড় দিতেই দেখতে পেল মাছে লবণ দেয় নাই। গরুর মাংসে লবণের জায়গায় চিনি দিয়ে রেখেছে। আশিক কোনো রকম হালকা কিছু খেয়ে চলে আসলো তার আম্মুর কাছে। কানে কানে বলতে লাগলো, আম্মু, মাছের মধ্যে লবণ দেই নাই। গরুর মাংস তো রান্না করেছে, লবণের জায়গায় দিয়ে রেখেছে চিনি। তুমি আর প্রিয়াঙ্কা বসে বসে খাও, আমি অফিসে গেলাম। আশিক প্রিয়াঙ্কাকে কিছু না বলে গাড়ি নিয়ে চলে আসলো অফিসে। এদিকে প্রিয়াঙ্কা বাটি থেকে এক টুকরো মাংস নিয়ে মুখে দিতেই বুঝতে পারল যে লবণের জায়গায় চিনি দিয়ে দিয়েছে। আম্মু, এগুলো তো খাওয়া যাবে না। এগুলো ফেলে দেই। ফেলে দিতে হবে না, আমি দেখতেছি কি করা যায়। টেবিলে দেখো রুটি আর জেলি আছে, ওইটা দিয়ে খেয়ে নাও। ঠিক আছে খালা। প্রিয়াঙ্কা খাওয়া দাওয়া করে চলে গেল আশিকের রুমে। দরজাটা বন্ধ করে পুরো রুমটা একবার দেখে নিল। দেখা শেষ হতেই প্রিয়াঙ্কা তার মনের মতো করে ঘরটা সাজাতে লাগলো। সাজানো শেষ হতেই প্রিয়াঙ্কা ফোন দিল আশিকের নাম্বারে। এদিকে আশিক মিটিং শেষ করে মাত্রই তার কেবিনে বসেছে। এমন সময় প্রিয়াঙ্কার ফোন পেয়ে আশিক খুশি হয়ে গেল আর বলতে লাগলো, ভাবছিলাম আমি ফোন দিব, এখন দেখি তুমি ফোন দিয়ে দিছো। খাবার খাইছো তো সকালে? খাবার খাইছি। তুমি খাইছো তো? খাইছি। ব্যথা কমেছে তোমার নাকি ওষুধ নিয়ে আসবো? ঔষধ নিয়ে আসতে হবে না, আমি ওষুধ খেয়ে নিয়েছি। বিকালে রেডি হয়ে থাইকো, আমি 4টার দিকে চলে আসবো। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো না, তুমি আইসো। এখন রাখছি, খুব ঘুম পাচ্ছে। রাতে তো ঘুমাতে দাও নাই, নিচে তো ভালোভাবেই ঘুমাইছো। আচ্ছা ঘুমাও তুমি, এখন রাখলাম। আশিক ফোনটা রেখে দিল। বিকাল 4টা পর্যন্ত কাজ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আমিনা বেগম এসে দরজা খুলে দিল।
কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? অফিসে কাজ নেই নাকি? সব কাজ শেষ করে এসেছি আম্মু। এখন একটু প্রিয়াঙ্কাকে নিয়ে ঘুরতে যাব। যা তাহলে। আর তোর আব্বু বলেছে তোর সাথে কথা বলে নিতাম তোদের বিয়ের ব্যাপারটা নিয়ে। আম্মু, আমি রাতে এসে বলবো তোমাকে আমাদের বিয়ে কবে হবে। ঠিক আছে, যা তাহলে। আশিক চলে আসলো তার রুমে। এসে দেখে প্রিয়াঙ্কা একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছে। এতে অনেক সুন্দর লাগছে। আশিক প্রিয়াঙ্কাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার সিনিয়র খালাতো বোনটাকে তো বেশ সুন্দর লাগতেছে, তবে একটা জিনিস খুব বাজে দেখাচ্ছে। কপালে টিপ দিবে না কখনোই, এতে তোমার সৌন্দর্য যে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর কপালে টিপ দিব না। এখন চলো যাই তাহলে। চলো। আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে চলে আসলো শামসুলের দোকানের সামনে। এসে দেখে সবাই বসে আছে। আশিক গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে গেল দোকানের সামনে। আশিককে দেখে শামসুল বলতে লাগলো, কিরে আশিক, এতদিন আমার প্রিয়াঙ্কা আপুকে নিয়ে এসেছিস? রে, আবার আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। রবিন্দকে অনেক ধন্যবাদ আমাদের সব ভুল বোঝাবুঝি ঠিক করে দেওয়ার জন্য। আমারটা যেমন তুই সমাধান করে দিয়েছিলি, ঠিক তেমনই আমিও তোর সমাধান করে দিয়েছি। তা কোথায় যাইতেছিস এখন? আমি পার্কে যাচ্ছি, সুলতানাকে নিয়ে আয়। না রে, ডাক্তার বারণ করেছে বাইরে ঘোরাফেরা না করার জন্য। এখন সে প্রেগনেন্ট, তাই। ও আচ্ছা, তা কাজ করিস না নাকি? ও করি। আবার আমাদের দোকান আছে, ওইখানেও সময় দেই। তুই আসার 5 মিনিট আগে এইখানে এসে বসেছি। আচ্ছা, তাহলে থাক তোরা, কালকে দেখা হচ্ছে তোদের সাথে। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে চলে আসলো একটা পার্কে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দুজন চলে গেল ফুচকার দোকানে। চেয়ারে বসতে বসতে আশিক বলতে লাগলো, মামা 1 প্লেট ফুচকা দেন তো। তুমি খাবে না নাকি? আমি এসব খাই না বেশি, আর খাইলেও তোমার কাছ থেকে না হয় 1-2টা খাবো। ঠিক আছে। দুজন ফুচকা খেয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আমিনা বেগম এসে দরজা খুলে দিল। আশিক আর প্রিয়াঙ্কা চলে গেল রুমে। এদিকে প্রিয়াঙ্কা ড্রেস চেঞ্জ করতেছে। এমন সময় পিছন থেকে আশিক প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে। এই কি করতেছো? ছাড়ো বলতেছি। এখন কিচ্ছু হবে না, যা হবার রাতে হবে। তোমার এই ছোট 2টা জাম্পুরা দেখলে তো মন চায় কামড় দিয়ে খেয়ে ফেলি। এই দেখো, 2টা জায়গায় তোমার কামড়ের দাগ আছে। যা। ইস, এটা কামড় না তো, এটা ভালোবাসা। দুষ্টু, এখন ছাড়ো তো, আমি নিচে গিয়ে আম্মুর সাথে কাজ করি। আচ্ছা যাও, আর আমার জন্য একটা কফি বানিয়ে দিয়ে যাইও। আচ্ছা। প্রিয়াঙ্কা ড্রেস চেঞ্জ করে চলে গেল নিচে। আশিকের জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে চলে আসলো রুমে। টেবিলে কফি রেখে যেই চলে যেতে যাবে, এমন সময় আশিক টান দিয়ে প্রিয়াঙ্কাকে কোলে বসিয়ে দিল আর বলতে লাগলো, কফি তো বানিয়েছো, চিনির জায়গায় লবণ দাও নাই তো আবার? খেয়ে দেখো লবণ দিয়েছি নাকি চিনি দিয়েছি। বাহ, কফি তো সেই বানাও তুমি। রান্নার সময় এমন করো কেন? আমি বুঝতে পারি নাই যে কোনটা লবণ আর কোনটা চিনি। দুজন কথা বলতেছে। এমন সময় তাসলিমা বেগম ঘরে ঢুকে দুজনকে এমন অবস্থায় দেখে কাশি দিয়ে উঠল। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে আশিকের কোল থেকে উঠে গেল আর বলতে লাগলো, আম্মু কখন এসেছো তুমি? আমি তো এসেছিলাম আরও অনেক আগে। তোকে কয়েকবার ডাক দিয়েছি, তুই শুনিস নাই, তাই চলে আসলাম উপরে। তুমি যাও, আমি আশিককে নিয়ে আসতেছি। তাড়াতাড়ি আয়, টেবিলে এসে বস কিন্তু। আচ্ছা আসতেছি। আশিক চলো আমরা যাই। তুমি যাও, আমি 5 মিনিট পর আসতেছি। ঠিক আছে, আসো তাহলে। প্রিয়াঙ্কা চলে যেতে আশিক ফোন দিল শামসুলের কাছে। ওই পাশ থেকে ফোন রিসিভ হতেই শামসুল বলতে লাগলো, কিরে আশিক, এমন সময় ফোন দিলি সে? আমার কথা শোন তুই, ঠিক 1 ঘন্টা একজন কাজী সাহেবকে নিয়ে আমাদের বাসায় আসবি। ঠিক আছে, আসতেছি। আশিক আরও কিছুক্ষণ শামসুলের সাথে কথা বলে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। প্রিয়াঙ্কা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল শামসুল, রবিন আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের দেখে বলতে লাগলো, কি ব্যাপার রবিন, তোমরা এত রাতে এখানে কি করো? আজকে তো আপনার আর আশিকের বিয়ে। আপনাদেরকে আশিক বলেছে একটা কাজী নিয়ে আসার জন্য, তাই কাজী নিয়ে এসেছি। ও আচ্ছা, ভেতরে আসো। ওরা সবাই ভিতরে আসতেই আশিক তার আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়েটা করে ফেল। আমিনুল, রবিন এবং আরও কয়েকজন এসেছিল, তাদেরকে মিষ্টি খাইয়ে দিল আশিক। রাতে শুয়ে আছে দুজন। এমন সময় আশিক তার হাতটা আস্তে আস্তে
প্রিয়াঙ্কার নাভির কাছে নিয়ে এক আঙ্গুল দিয়ে স্লাইড করতে লাগলো আর বলতে লাগলো, কালকে তো কান্না করেছো, আজকে নিতে পারবে তো? পারবো না। কষ্ট তো হবেই একটু। এখন তাহলে আদর শুরু করি আমি। এখন যে আদর শুরু করবে, তোমার পাঠক পাঠিকারা তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাদের কি কিছু বলবে না? এই যে পাঠক পাঠিকারা, তোমাদের ভাবি লজ্জা পাচ্ছে। এখন তোমরা যাও, আমি আমার বউকে আদর করি। আর তোমাদের একটা সাজেশন দিয়ে রাখি, সিনিয়র মেয়ে বিয়ে করো, আদর যত্ন খুব ভালো করেই পাবে, সাথে আবার শাসনও।